দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাউ টু মেক এ ভেরি গুড পাওয়ার পয়েন্ট স্লাইড, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি যে থিসিসটা প্রেজেন্ট করবা, তোমার পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো যদি সুন্দর হয়, তাহলে তার একটা আলাদা ইমপ্রেশন আছে, তোমার উপর একটা পজিটিভ ইমপ্রেশন পড়ে যাবে। সুতরাং এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা খুব সুন্দর করে তৈরি করতে হয়। এটার একটা আর্ট এন্ড টেকনিক আছে, খুব সুন্দর সুন্দর স্লাইড তৈরি করা। মনে রাখবা, মানে লেস ইজ মোর, এই প্রিন্সিপালটা ফলো করবা, যে অল্পের মধ্যে বেশি বলার একটা টেন্ডেন্সি তোমার মধ্যে যেন থাকে। তাহলে এখন আসো, যে পাওয়ার পয়েন্ট স্লাইড গুলাকে সবসময় মনে রাখবা, ইটস দ্য ভিজুয়াল সাপোর্ট অফ ইউর টক। তুমি যে কথাটা বলবা তার একটা ভিজুয়াল সাপোর্ট হবে, এন্ড দিস স্লাইড উইল জাস্ট কমপ্লিমেন্ট ইউর টক। তোমার কথাটাকে সে কমপ্লিমেন্ট করবে। নেভার 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 ইউর পাওয়ার পয়েন্ট স্লাইড উইল সাবস্টিটিউট ইউর টক। কথাটা বুঝার চেষ্টা করো। তুমি বহু কথা বলবা, সেই বহু কথার মধ্যে দুই একটা কথার একটা স্লাইড তুমি শো করবা। এমন না যে তুমি স্লাইডে যাহা আছে কেবলমাত্র তাহাই তোমার বক্তব্য, এইটা যেন না হয়। তোমার বক্তব্যকে সাবস্টিটিউট যেন তোমার স্লাইড না করে। আমি এটা আরো এক্সপ্লেন করব পরবর্তীতে। তোমার টোটাল বক্তব্যকে সে শুধু কমপ্লিমেন্ট করবে, কমপ্লিমেন্ট করবে। তুমি হয়তো 10টা কথা বলছো, তার মধ্যে দুই একটা কথাকে সে কমপ্লিমেন্ট করবে। কিন্তু এমন না যে তোমার পাওয়ার পয়েন্ট স্লাইড উইল বি দ্য সাবস্টিটিউট অফ ইউর ওরাল ডেলিভারি। তোমার ওরাল ডেলিভারির সাবস্টিটিউট যেন এটা না হয়, এটা মনে রাখো। অ্যান্ড ইউ শুড অ্যাভয়েড দ্য স্লাইড মেনিয়া। বেশি স্লাইড করার যে প্রবণতা, বেশি স্লাইড বানানোর প্রবণতাটা বন্ধ করবো। যে কটা দরকার এসেনশিয়াল কেবল সেই কটা করবো। মনে রাখবা, 1 স্লাইড 1 মিনিট টক, অথবা 1 স্লাইড 30 সেকেন্ড টক। তুমি চিন্তা করবা যে একটা স্লাইডে ততটুকু ইনফরমেশন দিতে, যতটুকু ইনফরমেশন 1 মিনিটে তুমি শেষ করতে পারো। কারণ তোমার থিসিস ডিফেন্সে কিন্তু 15 মিনিটের বেশি সময় তুমি পাবো না। আমাদের বিশ্ববিদ্যালয়ের থিসিস ডিফেন্সে 20 মিনিট পর্যন্ত আমরা অ্যালাউ করি, কিন্তু বিসিপিএস এ 15 মিনিটের বেশি তোমাকে দিবে না। তো তোমরা যারা এমডিএমএস এ আসো, তোমাদের জন্য কিন্তু 15 মিনিট একটা স্ট্যান্ডার্ড টাইম আমরা ধরি। তো অনেক সময় আমরা একটু বেশিও অ্যালাউ করি, যেহেতু বিশ্ববিদ্যালয়ের বা এমডিএমএস এর থিসিস পরীক্ষাটা বিসিপিএস এর মতো এতটা টাইম মানে বাউন্ড স্ট্রাকচারটা না। কিন্তু মাথায় রাখবা, 1 স্লাইড 1 মিনিট টক, বা 1 স্লাইড 30 সেকেন্ড টক, এরকম একটা আইডিয়া রাখবা। এবং একটা স্লাইডে একটা কনসেপ্ট থ্রো করবা, একাধিক কনসেপ্ট যেন একটা স্লাইডে না থাকে, এটাও মাথায় রাখবা। তারপরে হরাইজন্টাল স্লাইড করবা, নট ভার্টিক্যাল, নট ভার্টিক্যাল। এবং এই হরাইজন্টাল স্লাইডের 13 সেন্টিমিটার ওয়াইড থাকবে আর 8 সেন্টিমিটার টল। মানে এটা ভার্টিক্যালটা 8 সেন্টিমিটার থাকবে, আর 13 সেন্টিমিটার থাকবে তোমার কি বলে এরকম ওয়াইড ট্রান্সভার্স। অল ক্যাপ কখনই করবো না স্লাইডের কোনো কথাবার্তা, অল ক্যাপ না, অলওয়েজ আপার এন্ড লোয়ার কেস দিয়ে করবো। স্লাইডের যে টাইটেল গুলো দেখবা, প্রত্যেকটা স্লাইডের টাইটেল যেন সেম জায়গায় থাকে। এক একটা স্লাইডের টাইটেল এক এক জায়গায় এমন যেন না হয়। এবং টাইটেল গুলো সবসময় করবা 1 লাইন টাইটেল। মানে প্রাণপণে চেষ্টা করবা 1 লাইন টাইটেল, একটা লাইনের টাইটেল যেন থাকে স্লাইডের উপরে। একান্তই তুমি যদি না পারো, সেই ক্ষেত্রে ডাবল লাইন করতে পারো, তবে ডাবল লাইন মোটেও ভালো লাগে না। 1 লাইন টাইটেল। এবং এই টাইটেলের ফন্টটা হবে একটু বিগার দেন দ্য টাইটেল অফ কি বলে ফন্ট অফ দি টেক্সট। নেক্সট হলো, ইউ হ্যাভ টু অ্যালাইন দ্য টেক্সট অর গ্রাফিক ইন দ্য সেম প্লেস ইন অল স্লাইড। প্রত্যেকটা স্লাইডের যে টেক্সট বা গ্রাফিক্সটা, যদি কোনো গ্রাফিক্স দাও কোনো স্লাইডে, তাহলে প্রতিটা স্লাইডের একই জায়গায় যেন তোমার টেক্সটটা থাকে, একই জায়গায় যেন তোমার গ্রাফিক্সটা থাকে। কোনো স্লাইডে টেক্সট দিলা ডাইনে, কোনোটা বামে, এরকম যেন না হয়। বা একটা গ্রাফিক্স যদি অ্যাড করো, সব সময় প্রতিটা স্লাইডের একটা পার্টিকুলার আইডেন্টিক্যাল জায়গায় তুমি গ্রাফিক্সটা অ্যাড করবো। এগুলো হলো স্লাইডের সৌন্দর্য বর্ধন করে। তারপরে ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য নাম্বারিং অফ দি আইটেমস। তুমি একটা স্লাইডের মধ্যে 1 2 3 4 এইভাবে কিন্তু কথাবার্তাগুলো বলবা না।
নাম্বারিং অ্যাভয়েড করবা, তাহলে ইউজ করবা কি বুলেট, বুলেট ব্যবহার করবা। এবং মানে বুলেটের যে আইকনগুলো হবে ফর এ বুলেট অথবা সাব বুলেট, অনেক সময় একটা পার্টিকুলার বুলেটের আন্ডারে আবার দুই চারটা কথা বলতে হবে, এগুলো সাব বুলেট দিতে হবে। কখনো 1 2 3 4 করবা না, সব সময় বুলেট। তো তোমার মানে বুলেটের আইকন, সাব বুলেটের আইকন যেন সকল স্লাইডে একই রকম আইকন থাকে। যদি গোল্লা করতে চাও গোল্লা করবা, যদি তীর চিহ্ন করতে চাও তীর চিহ্ন করবা, যদি স্কোয়ার করতে চাও স্কোয়ার করবা, এটা তোমার ইচ্ছা। বাট তোমার আইকন গুলা, আইকন ফর বুলেট, আইকন ফর সাব বুলেট, এগুলা সব স্লাইডে যেন ইউনিফর্ম থাকে। ইমেজ এবং ডায়াগ্রাম আমরা প্রেফার করি স্লাইডে। ইমেজ, ডায়াগ্রাম এগুলো প্রেফার করা হয়। গ্রাফস, টেবল এগুলো প্রেফার করা হয়। কারণ একটা মানে বুলেটিং করে পুরো একটা টেক্সট লেখার চেয়ে একটা টেবিল করে যদি তুমি কিছু তথ্য দাও, দ্যাট ইজ মোর অ্যাট্রাকটিভ এবং মোর কি বলে অ্যাকসেপ্টেবল হয় আর কি। আর টেবিল মানে গ্রাফ অথবা ডায়াগ্রাম গুলো সবসময় 2 ডাইমেনশনাল করবা। সিম্পল সিম্পল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল করার প্রয়োজন নাই। ইমেজ দিতে পারো। তারপরে আসো, কোনো ফেন্সি টেমপ্লেট ইউজ করবা না, কখনো না, কোনো ফেন্সি টেমপ্লেট ইউজ করবা না স্লাইডে। তারপরে কালার স্কিমটা খুব সাব অপটিমাল রাখবা। এবং টেক্সটের আর ব্যাকগ্রাউন্ড, তোমার স্লাইডের ব্যাকগ্রাউন্ড আর টেক্সট যেন কন্ট্রাস্টিং হয়। মাথায় রাখবা এই কথাটা, ইউ শুড অ্যাড ডিজাইন, নট ডেকোরেশন। আমি ডেকোরেশন চাই না, আমি একটা সিম্পল ডিজাইন চাই, কিন্তু অযথা ডেকোরেশন করার কোনো প্রয়োজন নাই। তবে ব্যাকগ্রাউন্ডের কালার আর টেক্সটের কালার যেন কন্ট্রাস্টিং হয়, যেন পরিষ্কার বোঝা যায়। ক্রাউডেড স্লাইড, হরিবল স্লাইড, নো। প্রচুর ইনফরমেশন, অসংখ্য ইনফরমেশন দিয়ে কোনো স্লাইড করবো না, নো। লেংদি সেন্টেন্স ইন এ স্লাইড, নো। লং লিস্ট অফ ওয়ার্ডস ইন এ মানে স্লাইড, নো। ইউ অলওয়েজ ফলো দ্য 6 by 6 রুল when you are going to construct a slide. এই 6 by 6 রুল কথাটার অর্থ হইল প্রত্যেকটা স্লাইডে ম্যাক্সিমাম 6টা লাইন থাকবে, প্রত্যেকটা লাইনে ম্যাক্সিমাম 6টা ওয়ার্ড থাকবে। এই কথাটা মাথায় রাখবে, 6 by 6 রুল। কোনো ক্রমেই যেন 6 by 6 রুলটা তুমি তোমার ব্রেক না হয়। সবসময় 6 by 6 এর নিচে থাকবা। এক একটা স্লাইডে 3টা 4টা 5টা লাইন, এর বেশি আমি দিব না। এক একটা লাইনের মধ্যে যদিও হাইয়েস্ট লিমিট 6টা ওয়ার্ড, আমি 3টা 4টা ওয়ার্ড দিয়ে করব। মানে আমার চেষ্টাটা থাকবে এরকম। তবে হাইয়েস্ট লিমিট হলো 6 by 6 রুল, ঠিক আছে? এবং প্রত্যেকটা পয়েন্ট সিঙ্গেল লাইনে করার চেষ্টা করব। স্লাইডের গদ্য লিখবা না, গদ্যর মতো লিখবা না। একটা বুলেট, একটা সিঙ্গেল লাইন, আর একটা বুলেট, একটা সিঙ্গেল লাইন, আর একটা বুলেট, একটা সিঙ্গেল লাইন। এইভাবে তুমি স্লাইড গুলা তৈরি করবা। হোল প্যারাগ্রাফ একটা স্লাইডে উঠাই দিবা, অ্যাবসলিউটলি প্রহিবিটেড। কমপ্লেক্স টেবিল, প্রহিবিটেড। কোনো আন্ডারলাইন করবো না কোনো সেন্টেন্সকে, প্রহিবিটেড। মোর দেন 2 ফন্ট পার স্লাইড, নো। সর্বোচ্চ 2টা ফন্ট, আমার টাইটেল থাকবে একটা ফন্টে আর টেক্সট থাকবে আরেকটা ফন্টে। এই এই নো গুলা খেয়াল রাখবা। ম্যাক্সিমাম ভিজিবিলিটি অ্যান্ড ম্যাক্সিমাম রিডেবিলিটি ইউ হ্যাভ টু এনশিওর ইন ইউর স্লাইড। এবং অযথা অযথা কোনো গ্রাফিক ইউজ করবা না। তো অযথা গ্রাফিক ইউজ করলে অনেক সময় কার্টুন ইউজ করে, এগুলো কখনোই করবা, বিকজ দিজ আর অল ডিস্ট্রাক্টিভ। নো ব্রাইট ইয়েলো ব্যাকগ্রাউন্ড, ব্রাইট ইয়েলো ব্যাকগ্রাউন্ড কখনই স্লাইডে করবা না। যদি রুমটা খুব বড় হয় সেক্ষেত্রে আমরা হোয়াইট লেটার বা লাইট লেটার ইন ডার্ক ব্যাকগ্রাউন্ড ইউজ করি। কিন্তু তোমার যখন থিসিস পরীক্ষা হবে এগুলো সাধারণত ছোট রুমে হয়। তাহলে ছোট রুমে হইলে আমরা এরকম মানে ডার্ক আর ব্ল্যাক লেটার আর ব্যাকগ্রাউন্ডটা একটু হোয়াইট বা একটু লাইট ব্যাকগ্রাউন্ড দিলে ভালো, দেখতে ভাল লাগবে, ম্যাক্সিমাম ভিজিবিলিটি পাওয়া যায়। এগুলো তুমি স্লাইড করতে গিয়ে বুঝবা, নিজেই বুঝতে পারবা যে কোনটার ম্যাক্সিমাম ভিজিবিলিটি হচ্ছে, কোনটা দেখতে ভাল লাগছে, কোনটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। মানে কন্ট্রাস্টিংটা তুমি তোমার ভাবে করে দেবা। এটা একটা রুল অফ থাম আর কি, যে
মোটামুটি বড় রুমের ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করব, আর লেটার গুলা হোয়াইট বা লাইট কালার করব। আর ছোট রুমের ক্ষেত্রে আমরা একটু উল্টা উল্টো উল্টা জিনিসটা করব। বোল্ড করতে পারো, আইটালিক করতে পারো, বক্স করতে পারো, টু এমফেসাইজ। এমফেসাইজ করা, কোন একটা শব্দকে এমফেসাইজ করবা, বোল্ড করে দাও, আইটালিক করে দাও, বক্স করে দাও, অথবা কোনো একটা ছোট কালারও ব্যবহার করতে পারো। ফন্ট কি দেবা? ফন্ট সাধারণত এরিয়াল অথবা ক্যালিব্রি, নট টাইমস নিউ রোমান। তুমি টাইমস নিউ রোমান ব্যবহার করবে না। হ্যাঁ, সান সেরিফের মধ্যে তুমি এরিয়ালটা ব্যবহার করতে পারো, ক্যালিব্রিটা ব্যবহার করতে পারো। ফন্ট সাইজ টাইটেলের মধ্যে 44, মেজর টেক্সটের মধ্যে 32, মাইনর টেক্সটের ক্ষেত্রে 24। এরকম একটা আরবিট্রারি লাইন আছে। হুম। তো ফন্ট সাইজটা সবসময় টেক্সট হোক বা টাইটেল হোক 18-র উপরে যাইতে হবে। 18-র উপরে না গেলে কিন্তু এটা মানে ভালো ভিজিবিলিটি পাওয়া যায় না, মানে স্পষ্ট পরিষ্কার ভাবে এটা বোঝা যায় না। তাহলে এরকম একটা রুল আছে, টাইটেলটা 44 করতে পারো, তারপরে টেক্সট গুলা 32, তারপরে আর মাইনর টেক্সট হলে 24, এরকম করতে পারো। আর লাইন স্পেস দিবা 1.5। নো রেড অর গ্রিন টাইপ, নো মোর দেন 4 কালার ইন ওয়ান স্লাইড। এই জন্য বললাম কালার স্কিমটা অপটিমাম রাখতে হবে, অযথা বেশি বেশি কালার ইউজ করার কোনো প্রয়োজন নাই। নো ওভারলি ব্রাইট অর লাইট কালার, মানে কি বেশি ব্রাইট কালার দিবা না আর বেশি লাইট কালারও দিবা না। অ্যানিমেশন ইউ শুড অ্যাভয়েড, আমরা থিসিস প্রেজেন্টেশনে অ্যানিমেশন অ্যালাউ করি না, এটা ভাল লাগে না। কার্টুন ইউজুয়ালি আমরা ডিসকারেজ করি, কেউ দেয় বাট ভেরি লিমিটেড। তবে তোমাদের থিসিস প্রেজেন্টেশনে আমরা কার্টুন কখনোই অ্যালাউ করি না। এবং জার্গন বা অ্যাব্রিভিয়েশন আমরা সাধারণত লিমিট করি, যতটা না দিয়ে পারা যায়। এটা তুমি এইভাবে করবা। টেবিলটা কয়টা টেবিল করবা? 3 থেকে 4টার বেশি কলাম যেন না হয় টেবিলে। আর কয়টা রো থাকবে তোমার টেবিলে? 5 থেকে 7টা রো, এর বেশি যাব না। গেলি টেবিলটা বড় হয়ে যাবে, ক্লামজি হয়ে যাবে, অসংখ্য ইনফরমেশন হবে, এটা কিন্তু আর দেখতে ভালো লাগবে না। একটা রুল অফ থাম আছে টেবিল তৈরি করার। সেই রুল অফ থামটা হলো কলাম নাম্বার ইনটু রো নাম্বার শুড বি লেস দেন 10 to 15। তোমার মনে করো যদি 4টা কলাম হয়, 3টা রো হয়, তাহলে 3 × 4, 3 × 4 = 12, মানে আমার এই 15-র নিচে আছে। ওকে, এটা চলবে। মানে মূল কথা হলো তোমার যে কোনো টেবিলের কলাম নাম্বার ইনটু রো নাম্বার আমরা চেষ্টা করব টু কিপ ইট উইদিন 15। হয় বেস্ট হবে টু কিপ ইট উইদিন 10। 10 যদি হয় তাহলে কি হবে, তোমার 5টা রো 2টা কলাম, 3টা রো 3টা কলাম, এরকম হইলে তো 10-এর কাছাকাছি হয়। এক্স্যাক্টলি এরকম অনেক সময় হয় না, সেই জন্য বলা হয়েছে 10 to 15 তোমার জন্য প্রোডাক্টটা হয়। কিসের প্রোডাক্ট? রো, নাম্বার অফ রো ইন্টু নাম্বার অফ কলামের গুণফলটা আমরা চাইবো, চেষ্টা করব 15-র নিচে রাখতে, তাহলে তোমার টেবিলটা একটু দৃষ্টিনন্দন টেবিল হবে। এই হলো মোটামুটি তোমার কি বলে হাউ টু মেক এ পাওয়ার পয়েন্ট স্লাইড। তো এই কয়েকটা রুল তুমি ফলো করো, ফলো করে তুমি সুন্দর করে তোমার থিসিসের পাওয়ার পয়েন্ট স্লাইডটা তৈরি করো। এরপরে সেকশনে আমরা আসতেছি থিসিস প্রেজেন্টেশন অ্যান্ড থিসিস ডিফেন্স। আমরা মূল জিনিসটা আলোচনা করতেছি। একটা থিসিস প্রেজেন্টেশন এবং থিসিস ডিফেন্সের ক্ষেত্রে তুমি কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখবা, কোন কোন জিনিসগুলোকে তুমি মোস্টলি অ্যাড্রেস করবা, সেই কথাগুলোই আমি এখন একটু বলতেছি। এখন হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপল অফ থিসিস ডিফেন্স বা থিসিস প্রেজেন্টেশন? এটাকে বলা হয় বেসিক প্রিন্সিপল, একটা বলা হয় দিলে কিস প্রিন্সিপল। কিস প্রিন্সিপলটার অর্থ হলো কিপ ইট স্মল অ্যান্ড সিম্পল। কিস প্রিন্সিপল, কিপ ইট স্মল অ্যান্ড সিম্পল। মাথায় এই কথাটা সবসময় রাখবা। আমি এটাকে ছোট্ট রাখার চেষ্টা করব, সিম্পল রাখার চেষ্টা করব, কারণ তুমি তো 15 মিনিট থেকে 18 মিনিট সময় পাবা তোমার এই প্রেজেন্টেশনে। সো ইউ হ্যাভ টু কিপ ইট স্মল অ্যান্ড সিম্পল। সো কি করবা? ইউ হ্যাভ টু প্রিপেয়ার টু সে লেস দেন ইউ প্রিপেয়ার। প্রিপেয়ার টু সে লেস দেন
ইউর প্রিপারেশন। তোমার প্রিপারেশন যদি 10 হাত হয়, তাহলে বলার চিন্তা বা বলার জন্য তৈরি থাকবা 7 হাত। তোমার প্রিপারেশন যদি 10 হাত হয়, তুমি বলার জন্য মানে তৈরি থাকবা কি বলে 6 হাত, 8 হাত এরকম। মানে তোমার প্রিপারেশনের চেয়ে তোমার প্রেজেন্টেশনটা যেন আরো ছোট হয়। এইটি হলো বেসিক প্রিন্সিপল। এটাকে বলছে কিস প্রিন্সিপল, কিপ ইট স্মল অ্যান্ড সিম্পল। নেভার বুক ডাউন ইন ডিটেল। কখনো ডিটেইলে যাবা না, একেবারে ডিটেইল বলা শুরু করবা, এইগুলা কেউ কখনো চায় না। দিস ইজ প্রেজেন্টেশন, এগুলো কখনো না। হ্যাঁ, একটা কথা আছে না, যে এই যে কথাটা ইম্পর্টেন্ট, সিক্রেট টু বিইং বোর ইজ টু টেল এভরিথিং। তুমি যদি কাউকে বোর করতে চাও, কারোর বিরক্তি ধরাইতে চাও, তাহলে তুমি মানে ডিটেল সবকিছু বলা শুরু করো। কোনো একটা ঘটনা মনে করো, কোনো একটা ইনসিডেন্ট, কোনো একটা ঘটনা, তুমি যদি একদম ডিটেল সবকিছু বলা শুরু করো, এভরিবডি উইল বি বোরড। সবাই তোমাকে বলবে, আচ্ছা তুমি এত কথা বলছো কেন, আসল কথাটা কি বলো না। এই তো দেখছো। তাহলে এটা তোমার থিসিস প্রেজেন্টেশনের ক্ষেত্রে তোমার এটি প্রযোজ্য, এই নীতিটাই তো প্রযোজ্য। সো ইউ শুড নট টেল এভরিথিং। কারণ এগুলো বলতে গেলে তখন সবাই বোর হয়ে যাবে। সো ইউ শুড অ্যাভয়েড দ্য এনর্মিটি, ইউ শুড অ্যাভয়েড দ্য কমপ্লেক্সিটি। আমি জটিল করে বলবো না, আমি বহু কিছু বলার চেষ্টা করব না, আমি শুধু আমার মেইন কথাবার্তাগুলো বলার চেষ্টা করব। প্রেজেন্ট অনলি দ্য এসেনশিয়াল ইস্যুস অফ ইউর থিসিস, only the essential issues, only the key idea, and it should be very precise, very specific and very focused. একদম তোমার কাজটাকে ফোকাস করো। কি তুমি ভাবনা ছিল, কি তোমার টাইটেল ছিল, কি তোমার একাডেমিক কনসেপ্ট ছিল, কি তোমার রিসার্চ কোশ্চেন ছিল, কি তোমার হাইপোথিসিস ছিল, কি তোমার অবজেক্টিভ ছিল, কাজটি তুমি কিভাবে করেছো এবং কি পেয়েছো। একদম ফোকাসড ওয়েতে তুমি কথা বলবা। বেশি কোনো কথা বলতে যাও না। বেশি কথা সব থিসিসে লেখা আছে, কোনো এক্সামিনার যদি পড়তে চাই পড়া নিক, কিন্তু তুমি একদম কি পয়েন্টে থাকবে। গেটিসবার্গ অ্যাড্রেস পৃথিবীর সবচেয়ে বড় একটা বিখ্যাত একটা অ্যাড্রেস আব্রাহাম লিঙ্কনের, তুমি জানো 1863 সালে সেই অ্যাড্রেসটা দিয়েছিল। পৃথিবীর সব মানুষের মুখে মুখে সেই অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের সময়কাল ছিল less than 5 মিনিট। আমাদের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমান যে দিয়েছিল 1971 সালে, এটা ডিউরেশন ছিল মাত্র 10 মিনিট। তাহলে বুঝো 10 মিনিটে কি বিশাল বিশাল ভাষণ দিয়ে গেছে, কত কথা বলিয়া গেছে অল্প কথার মধ্য দিয়ে, অল্প কথায় বহু কথা বলিয়া গিয়েছে। তার চেয়ে তো বেশি ফেমাস ছিল গেটিসবার্গ অ্যাড্রেস। 5 মিনিটে সে বহু কথা বলে গেছে, যে কথা নিয়ে আজও পৃথিবীর মানুষরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রিসার্চ করতেছে, পিএইচডি করতেছে। তাহলে বুঝো, খালি খালি বেশি কথা বললে হবে, কোনো দরকার নাই। কম কথায় বেশি কথা বলার যে আর্ট, এটি হলো থিসিস প্রেজেন্টেশনের আর্ট। কম কথায় বেশি কথা বলবো। এই যে রবীন্দ্রনাথের গান শোনো নাই? রবীন্দ্রনাথই তো, নাকি আমি যদি ভুল না করে থাকি, রবীন্দ্রসঙ্গীতই তো সম্ভবত। যাই হোক, ওই যে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে, বুঝো এবার, একটা কথাও তুমি আমাকে বললা না, কিন্তু আমি অনেক কথার আভাস পেয়ে গেলাম। তো তোমার থিসিস প্রেজেন্টেশন এরকমই হবে, যে অনেক কথা তুমি বলিয়া যাবা অল্প কথার মধ্য দিয়ে। আর একটা কথা আছে, লর্ড বারবারজন বলেছিল, ইফ ইউ ক্যানট সে ইউর কন্টেন্ট উইদিন 20 মিনিট, ইউ ফরগেট, গো এওয়ে অ্যান্ড ইউ রাইট এ বুক। বাংলাটা হলো, তুমি যাহা বলিতে চাও, তোমার যে কন্টেন্ট, 20 মিনিটে যদি সেটা বলতে না পারো, তাহলে তুমি ডায়াস ত্যাগ করো। ডায়াস ত্যাগ করে বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তুমি একটা বই লিখে ফেলো। এটা হলো লর্ড বারবাজনের একটা কথা। বিকজ তোমার এই যে সায়েন্টিফিক প্রেজেন্টেশন, ইটস নট এ নভেল, ইটস নট এ প্রোজ। সুতরাং তোমাকে প্রেসাইজলি কথা বলতে হবে। পৃথিবীতে কোনো ব্যক্তি তোমার বিরুদ্ধে অভিযোগ আনবে না যে ভাই আপনার স্পিচটা খুবই শর্ট হয়ে গেছে। এই অভিযোগ পৃথিবীতে কোনো ব্যক্তি তোমাকে করবে না। Nobody, never will complain that your speech is too short. বরঞ্চ কমপ্লেন করবে উল্টাটা, যে আরে আপনি এত বেশি কথা বলেছেন, এত লম্বা বক্তৃতা দিলেন,
বিরক্ত ধরে গেছে, এইটা বলবে পৃথিবীতে, অভিযোগ করবে এইটা। কিন্তু আমার বক্তৃতাটা শর্ট হয়েছে, এই অভিযোগ পৃথিবীতে কেউ করবে না। সুতরাং জিনিসগুলো মাথায় রাখবা। এখন একটা থিসিস প্রেজেন্টেশনের বেসিক অর্ডারটা কি? ইউ শুড স্টে অ্যারাউন্ড 20 স্লাইড উইথ এ ভেরি কি ইনফরমেশন ইন ইচ এন্ড এভরি স্লাইড। আমি কিন্তু একটু আগে তোমাকে বলেছি, স্লাইড যখন তৈরি করবা মাথায় রাখবা যে 1 স্লাইড 1 মিনিট টক, অথবা 1 স্লাইড 30 সেকেন্ড টক। যদি তুমি 20টা স্লাইড করো, তার মধ্যে 10টা স্লাইড যদি 1 মিনিটের স্লাইড হয়, আর 10টা স্লাইড যদি তোমার, কারণ সব স্লাইডের ডিউরেশন কিন্তু একরকম হবে না, ধরে নিলাম তোমার 10টা স্লাইডের 1 মিনিটের টক, আর 10টা স্লাইড হলো 30 সেকেন্ডের টক, তাহলে আলটিমেটলি তোমার 15 মিনিটে কাজ শেষ। আর যদি মনে করো আমাকে স্যারেরা 18 মিনিট সময় দিবে, ওকে, তুমি 1 স্লাইড 1 মিনিট টক করো, তাহলে 20টা স্লাইডের মধ্যে তোমার থিসিস প্রেজেন্টেশনটা হয়ে যায়। অ্যারাউন্ড 20 স্লাইড এর মধ্যে তোমার থিসিস প্রেজেন্টেশনটা, পাওয়ার পয়েন্টটা তৈরি করবা। এখন তার একটা আরবিট্রারি ডিস্ট্রিবিউশন আমি তোমাকে দিই। এই যে 20টা স্লাইড, অ্যারাউন্ড 20 স্লাইড, তার একটা আরবিট্রারি ডিস্ট্রিবিউশন। টাইটেল স্পেজের জন্য তুমি একটা স্লাইড খরচ করো, ফর ইউর টাইটেল স্পেস, ওকে। তারপরে তোমার ব্যাকগ্রাউন্ড, ইন্ট্রোডাকশন যেটাকে আমরা বলি, কেউ বলে ইন্ট্রোডাকশন, কেউ বলে ব্যাকগ্রাউন্ড, কেউ বলে কনটেক্সট। সেইটা বলতে গিয়ে তুমি 3টা স্লাইড ব্যবহার করো, 3টা স্লাইড যথেষ্ট, যথেষ্ট। এরপরে রেশনেল, তুমি একটা স্লাইড ইউজ করো। তাহলে ব্যাকগ্রাউন্ড এন্ড রেশনেল তো ইন্ট্রোডাকশনের পার্ট, তাহলে তোমার মোট 4টা স্লাইড দিলাম ফর ইন্ট্রোডাকশন। কাম টু দা রিসার্চ কোশ্চেন অ্যান্ড রিসার্চ হাইপোথিসিস, এটা একটা স্লাইড খরচ করবা। যদি রিসার্চ কোশ্চেন দাও, ওকে, রিসার্চ হাইপোথিসিসটাও দাও একই স্লাইডে, একটা স্লাইড 1 স্লাইড। অবজেক্টিভ, তুমি একটা স্লাইড ইউজ করো। কটা হইলো? 3, 4, 5, 6, 7টা স্লাইড হয়ে গেল। নাও গো টু দ্য মেথডস। মেথডসে তুমি 4টা স্লাইড খরচ করো, 4টা স্লাইড, ওকে। তাহলে কটা হলো? ওখানে ছিল কয়টা? 3, 4, 5, 6, 7, আর এখানে এসে 4টা স্লাইড মেথডে, তাহলে 7, 4, 11টা। রেজাল্ট প্রেজেন্ট করার জন্য তোমাকে 8টা স্লাইড দিয়ে দিলাম, যাও তোমার রেজাল্ট করো 8টা স্লাইডে, তাহলে কটা হলো? 19টা স্লাইড। কনক্লুশনে একটা স্লাইড, লিমিটেশনে একটা স্লাইড, রিকমেন্ডেশনে একটা স্লাইড, এই 22টা স্লাইড হয়ে গেল। আমার দৃঢ় বিশ্বাস যে তুমি তোমার যে কোনো থিসিস প্রেজেন্টেশন এই 22টা স্লাইডের মধ্যে সম্ভব। এই যে ধরো কনক্লুশন একটা স্লাইড, এটা তোমার 30 সেকেন্ড লাগবে, তার বেশি লাগবে না। লিমিটেশন একটা স্লাইড, ইট উইল টেক নট মোর দেন 30 সেকেন্ড। রিকমেন্ডেশন একটা স্লাইড, ইট উইল নট টেক মোর দেন 30 সেকেন্ড। তারপরে তুমি যাও, তোমার এই যে রিসার্চ কোশ্চেন হাইপোথিসিস, 30 সেকেন্ড এনাফ। অবজেক্টিভ, ধরো 1 মিনিট টক, কোনো সমস্যা নাই। টাইটেল পেজ, এটা 30 সেকেন্ড লাগবে। তাহলে সবকিছু মিলায়া তোমার যদি এরকম 22টা স্লাইড থাকে, এই 22টা স্লাইড তুমি 15 থেকে 18 মিনিটের মধ্যে বলা সম্ভব। এইটা হলো আমার একটা হিসাব, এই হিসাবটা আমি তোমাকে দিলাম। এই হিসাবটাকে স্কেলিটন ধরে তুমি তোমার টোটাল থিসিসের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি করবা। আবারও বলছি, টাইটেল পেজ 1 স্লাইড, ব্যাকগ্রাউন্ড 3 স্লাইড, রেশনেল 1, রিসার্চ কোশ্চেন হাইপোথিসিস 1, অবজেক্টিভ 1, মেথডসে 4টা স্লাইড দাও, রেজাল্টে 8টা স্লাইড, কনক্লুশনে একটা, লিমিটেশনে একটা, রিকমেন্ডেশন একটা। তুমি যদি একটু এদিক সেদিক করতে চাও করো, সমস্যা নাই। তুমি যদি মনে করো যে আমার রেজাল্টে 8টা স্লাইড দরকার নাই, ঠিক আছে, একটা স্লাইড তুমি ইন্ট্রোডাকশনে নিয়ে যাও, তাহলে তোমার ইন্ট্রোডাকশন 3টার জায়গায় 4টা স্লাইড হয়ে গেল। হ্যাঁ, অনেক সময় রেজাল্ট 8টা স্লাইড লাগে না, আরো কম স্লাইডই হয়ে যায়। কারোর যদি রেজাল্ট বেশি থাকে সেই ক্ষেত্রে তুমি 8টা স্লাইড ইউজ করো। তো এইটা তোমাকে একটা বেসিক, কি বলে, টেম্পোরাল স্কেলিটন তোমাকে দিল। এই স্কেলিটনটাকে মাথায় রেখে একটু এদিক সেদিক করে তুমি তোমার পাওয়ার পয়েন্ট স্লাইডটা তৈরি করে ফেলো। মানে অসংখ্য স্লাইড করতে হবে, কখনোই কাজটা করবো না। এরপর আসো, শুরু করো। তুমি মানে কিভাবে কাজটা শুরু করবা, তোমার প্রেজেন্টেশন কিভাবে শুরু করবা? ওপেনিং মানে পার্টটা একটু ভালো হওয়াটা বাঞ্ছনীয়।
মানে এভরিবডি এক্সপেক্ট দ্যাট ইউর থিসিস প্রেজেন্টেশন শুড বি ওয়েল স্টার্টিংটা যেন ভালো হয়। ঠিক আছে? স্টার্টিং এর শুরুতে তুমি কি করবে? তুমি সালাম দিবা, আসসালামু আলাইকুম বলবা, বলেই শুরু করে দিবা, রেসপেক্টেড এক্সামিনার্স, মাই রেসপেক্টেড সুপারভাইজার, কো সুপারভাইজার। নাম ধাম বলার কোনো দরকার নেই। মানে যে মাই রেসপেক্টেড সুপারভাইজার প্রফেসর অমুক, সুপারভাইজারের নামটা বড়জোর বলতে পারো, এরপর আর কারুর নাম তুমি বলবা না। সালামটা দিয়া সাথে সাথে রেসপেক্টেড বোর্ড অফ এক্সামিনার্স, মাই রেসপেক্টেড সুপারভাইজার প্রফেসর অমুক, হুম, ওয়েলকাম ইউ অল টু মাই থিসিস প্রেজেন্টেশন। কথাটা বলে সাথে সাথে তুমি তোমার থিসিসের টাইটেল পেজটা ফোকাস করে দিবা। ফোকাস করে তুমি পারমিশন সিক করবা, নাও আই লাইক টু প্রেজেন্ট মাই থিসিস উইথ ইউর কাইন্ড পারমিশন। এই জিনিসটা তুমি একটু লিখে নিবা। আর আমার একটা অ্যাডভাইস হলো, এরপরে তুমি কি করবা, তোমার মানে টাইটেল পেজটা ফোকাস করে দিবা, দাও ফোকাস করে। তাহলে কথাটা কি দাঁড়াইলো? প্রথমে দাঁড়িয়ে তুমি তোমার সালাম বিনিময় সালাম দিবা, সালাম দিয়ে সাথে সাথে রেসপেক্টেড বোর্ড অফ এক্সামিনার, মাই রেসপেক্টেড সুপারভাইজার প্রফেসর অমুক, all are everybody is welcome from my side, you all are welcome to our thesis, to today's thesis presentation। এই কথাটা বলে সাথে সাথে তুমি তোমার নিজের পরিচয় দিবা, বলবা যে মি ডক্টর অমুক, হুম, লাইক টু প্রেজেন্ট মাই থিসিস উইথ ইউর কাইন্ড পারমিশন। মি ডক্টর অমুক সাথে সাথে বলে দিবা, দিস ইজ পার্ট স্টুডেন্ট অফ অমুক অমুক সাবজেক্ট, নাও আই লাইক টু মানে সিক ইউর পারমিশন ফর মাই থিসিস প্রেজেন্টেশন। আশা আশা করি বুঝতে পেরেছো সিকোয়েন্সটা কি হবে। প্রথমে সালাম দিবা, তারপরে অ্যাড্রেস করবা, অ্যাড্রেস করে নিজের পরিচয়টা দিবা, পরিচয় দিয়ে পারমিশন সিক করবা যে আমি থিসিস প্রেজেন্টেশন করতে চাই। এই যে পারমিশনটা সিক করলা, এই পারমিশন সিক করে তুমি কিন্তু বসে থাকবা না। আমরা শুনতে পাচ্ছি না, মেবি নেটের সমস্যা হচ্ছে। পারমিশনটা সিক করে অন্যেরা শুনতে পাচ্ছে কিনা? স্যার জি শুনতে স্যার, পাচ্ছি শুনতে স্যার। পাচ্ছি। ওকে শোনা শুনতে যাচ্ছে পাচ্ছি স্যার। স্যার। ওকে স্যার ওকে শোনা ওকে যাচ্ছে। ওকে। তাহলে তুমি প্রথমে সালাম দিবা, দিয়ে তুমি অ্যাড্রেস করবা এক্সামিনারদেরকে, তোমার সুপারভাইজারকে অ্যাড্রেস করবা। অ্যাড্রেস করার পরে তুমি বলবা যে ওয়েলকাম করবা সবাইকে, যে এভরিবডি ইজ ওয়েলকাম টু মাই থিসিস প্রেজেন্টেশন। তারপরে সাথে সাথে তুমি তোমার পরিচয় দিবা যে আমি ডক্টর অমুক, মানে থিসিস পার্ট স্টুডেন্ট অফ অমুক অমুক সাবজেক্ট বলে। এইবার তুমি পারমিশন সিক করো। পারমিশন সিক করে তুমি বসে থাকবে না, তুমি স্ট্রেইট চলে যাবা তোমার এই যে টাইটেল পেজে। কারণ ব্যাপারটা এরকম না, পারমিশন সিক করার পরে আমার এক্সামিনার বা তোমাকে পারমিশন না দেওয়া পর্যন্ত তুমি আগাইতে পারবে না, বিষয়টা এরকম না। এটা জাস্ট ইমপ্লাইড, আমাদের তোমাকে পারমিশন আমাদের দেওয়া আছে, তুমি খালি জাস্ট সিক করো, সিক করে চলে যাও। চলে আসো টাইটেল পেজে, এইবার শুরু করো, মাই থিসিস টাইটেল ইজ দিস অ্যান্ড মাই সুপারভাইজার ইজ অমুক অমুক, ইনস্টিটিউটের নামটা বলবা। টাইটেল পেজটা ফোকাস করে এখানে বেশি সময় নিবা না, জাস্ট 30 সেকেন্ড, খালি টাইটেলটা বলবা। হ্যাঁ, আর তোমার সুপারভাইজারের নামটা বলবা। লেখাই তো আছে, তাই তোমার তো নাম লেখাই থাকবে, টাইটেলের পাশে তোমার নাম লেখা থাকবে, তোমার সুপারভাইজারের নাম লেখা থাকবে, তোমার ইনস্টিটিউট লেখা থাকবে। এখানে তুমি যত কম কথা বলবা, শুধু তোমার টাইটেলটা উল্লেখ করবা আর বলবা যে সুপারভাইজড বাই প্রফেসর অমুক, শেষ। বলে তুমি চলে আসো, মানে কি বলে তোমার পরবর্তী স্লাইড। যেমন ধরো এই যে একটা টাইটেল পেজ, এই যে একটা টাইটেল পেজ, কি বলবো টাইটেল পেজে ফোকাস করে দিবো, বাই টাইটেল অফ মাই থিসিস রিস্ক ফ্যাক্টরস অফ আর্লি অনসেট এমআই এন্ড দিস ইজ ডান বাই মি আন্ডার দি সুপারভিশন অফ অমুক অমুক অমুক, শেষ। 30 সেকেন্ডে এই কথাটা বলে তুমি চলে আসবে। চলে এসে তারপরে চলে আসো তুমি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনে। তুমি যে ব্যাকগ্রাউন্ড কনটেক্সট বা ইন্ট্রোডাকশনে পলিসি 3টা স্লাইড ব্যবহার করবা, প্রয়োজনে 4টা স্লাইড ব্যবহার করবা, সেখানে কি দিবা? তুমি তোমার প্রবলেমটা সম্পর্কে বলবা, তোমার থিসিসের টাইটেল সম্পর্কে বলবা, কতটুকু জানা আছে এই ব্যাপারে বলা, কতটুকু অজানা আছে বলবা,
কোথায় কনফ্লিক্ট আছে বলবা, কোথায় ডিবেট আছে বলবা, কোথায় গ্যাপ আছে বলবা, ওয়াই ইট নিড ফার্দার রিসার্চ, এই কথাগুলো। তুমি তো এই কথাবার্তাগুলো কিন্তু তোমার থিসিসের ইন্ট্রোডাকশনে লিখেছো, তোমার থিসিসের ব্যাকগ্রাউন্ডে কথাবার্তাগুলো তোমার লেখা আছে, সেইখান থেকে তুমি চুম্বক কথাগুলো তুলে আনবা। বেশি কথা না, একদম চুম্বক কথাগুলো। মানে কতটুকু জানা, কতটুকু অজানা, কোথায় ডিবেট, কোথায় কনফ্লিক্ট, কোথায় গ্যাপ, কেন এটাকে আরো রিসার্চ করা দরকার। এই তোমার কি বলে থিসিসের যে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থেকে তুমি খুঁজে খুঁজে বের করবা কোন কোন কথাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি যায়, ওই কয়েকটা কথা শুধু তুলে নিয়ে আসবা তোমার 3টা স্লাইডে 4টা স্লাইডে। যেমন ধরো, এই যে একটা, আমি যদি এই যে তোমার যে রিক্স কি এটা দেখাইলাম, কি বলে টাইটেলটা দেখাইলাম, টাইটেল পেজে দেখাইলাম, এটা কি ছিল, এই যে রিস্ক ফ্যাক্টরস অফ আর্লি অনসেট এমআই। তো এখন এটার একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস এরকম বলবা যে আর্লি অনসেট এমআই ইজ নাও এ মেজর কনসার্ন থ্রু আউট দি ওয়ার্ল্ড and in our country also. There is a high prevalence of early onset MI nowadays. We are looking in our population in early age, the peoples are suffering from MI. And early onset MI, their fate and morbidity and mortality is very high. এরকম কিছু কথাবার্তা বলবো। তারপর বলবা যে এই আর্লি অনসেট MI এর উপর অতীতে অনেক ধরনের কাজ হয়েছে, অনেক স্টাডি হয়েছে, এবং সেই সমস্ত স্টাডির মধ্য দিয়ে কিছু কিছু জিনিস আইডেন্টিফাই হয়েছে, যে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই হয়েছে। তবে অনেক রিস্ক ফ্যাক্টরস এখনো অজানা আছে, আবার কিছু কিছু রিস্ক ফ্যাক্টরের ব্যাপারে কিছু কনফ্লিক্ট আছে, কিছু ডিবেট আছে। এরকম কথাবার্তাগুলো বলতে থাকবা। দেখো, আমি কিন্তু তোমার এই স্লাইডটার মধ্যে 3টা বুলেট দিয়েছি, জাস্ট 3টা বুলেট, কিন্তু তুমি এই 3টা বুলেটকে সামনে রেখে তুমি অসংখ্য কথা বলবা, যে কথাগুলো তোমার স্লাইডে থাকবে না, কিন্তু তোমার মস্তিষ্ক থেকে কথা বলবা, তোমার মেমোরি থেকে কথা বলবা। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিউটি অফ দি থিসিস প্রেজেন্টেশন। কোনো দিন এমন কাজ করবে না যে তোমার স্লাইডের মধ্যে 6টা লাইন লিখে নিয়ে আসছো, 7টা লাইন লিখে নিয়ে আসছো, আর দেখে দেখে লাইনগুলো রিডিং করবা ভার্বাটিম। ডোন্ট রিড দ্য স্লাইড ভার্বাটিম, একদম লাইন বাই লাইন তুমি রিডিং পড়বা স্লাইডটা দেখে দেখে। এইটা যেন কোনোদিন না হয়। দিস ইজ দ্য বেসিক বিউটি অফ দি স্লাইড প্রেজেন্টেশন অর থিসিস প্রেজেন্টেশন। বেসিক বিউটি, আবারও বলছি, তোমার স্লাইডের মধ্যে থাকবে 3টা বুলেট, তোমার স্লাইডে থাকবে 6টা বুলেট, মানে 6টা লাইন, কিন্তু এক একটা বুলেটকে সামনে রেখে তুমি অসংখ্য কথা বলবা, তোমার মেমোরি থেকে বলবা। প্রত্যেকটা বুলেটকে সামনে রেখে, 6টা বুলেটকে সামনে রেখে, প্রতিটা বুলেটের এগেনিস্টে তোমার চোখের সামনে দেখা যাবে যে আর্লি অনসেট এমআই ইজ নাও এ মেজর কনসার্ন। এই মেজর কনসার্নটা বলে এরপরে তুমি আরো কিছু কথা বলবা, যে কথাগুলা তোমার স্লাইডে থাকবে না, কিন্তু তোমার মস্তিষ্ক থেকে তুমি বলে যাবা। মনে রাখবা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিউটি অফ দি থিসিস প্রেজেন্টেশন। যদি শুধু এরকম কাজ তুমি কখনো করো যে তুমি তোমার স্লাইডগুলা লাইন বাই লাইন শুধু রিডিং করে যাচ্ছ, তোমার থিসিস প্রেজেন্টেশনের নাম্বার কিন্তু 50% হয়ে যাবে। এই প্র্যাকটিসটা সবসময় করবো, বুঝছো? তাহলে তোমার এক একটা স্লাইডের বুলেটগুলা কি, মানে তোমার স্টেটমেন্টকে গাইড করবে, মানে কোনটার পরে কোনটা তুমি বলবা, জাস্ট এই গাইডেন্সটা তুমি নিবা তোমার স্লাইড থেকে, এর বেশি কিচ্ছু না। স্লাইড তোমাকে শুধু গাইড করবে তুমি কি বলবা, কোন জিনিসের উপরে কোন জিনিস বলবা, ছোট্ট একটা গাইডলাইন থাকবে আর কি। আশা করি তুমি বুঝতে পেরেছো যে তোমার স্লাইডে থাকবে 3 লাইন, তুমি কিন্তু বলবা 12 লাইন, মুখে বলবা 12 লাইনের মতো একটা স্টেটমেন্ট মুখে দিয়ে দিবা। ওরাল প্রেজেন্টেশন এইভাবে তুমি স্লাইড গুলাকে তৈরি করবা। মানে একটা স্লাইডে তুমি কি বলতে চাও, সেটার কি 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 পয়েন্ট আছে, কি পয়েন্ট গুলো তুমি স্লাইডে আনবা, আর সেই কি পয়েন্ট গুলোর এগেনিস্টে যে হাজার হাজার কথা বলবা, শত শত কথা বলবা উইদিন 1 মিনিট। শত শত মানে তুমি 10 মিনিটের না, 1 মিনিটের মধ্যে তুমি যত কথা বলতে চাও সমস্ত কথার গাইডলাইন থাকবে তোমার এই 3টা বুলেট, তোমার এই 4টা বুলেট বা 5টা বুলেট। এই এই জিনিসটা খালি মনে রাখবা, তাহলে তোমার থিসিস প্রেজেন্টেশন অ্যাট্রাকটিভ হয়ে যাবে। আমরা শুধু দেখি ছেলেটা কি স্লাইড গুলা রিডিং পড়তেছে কিনা। আমি যদি দেখি যে না তুমি তো রিডিং পড়তেছো না,
তোমার মূল ইন্টেলেকচুয়াল পয়েন্টগুলো ফোকাস করছো, আর সেই ইন্টেলেকচুয়াল পয়েন্টগুলোর এগেনস্টে তুমি অনেক কথা বলতেছো, গুছিয়ে কথা বলতেছো সুন্দর সুন্দর করে। এই তখনই তোমার থিসিস প্রেজেন্টেশন হয়ে যায় অ্যাট্রাকটিভ। এইখানে তোমার মার্কস উঠে যাবে, কি বলে, তোমার 60%, 70% মার্কস উঠে যাবে। একটা কথা তোমাকে বলে রাখি, তোমার যে 10 মিনিটের প্রেজেন্টেশন, 15 মিনিটের প্রেজেন্টেশন, 18 মিনিটের প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা যদি ঠিক মতো করতে পারো, তুমি তোমার প্রেজেন্টেশনের মধ্য দিয়ে তুমি যদি তোমার টোটাল কাজটা ঠিক মতো এক্সামিনারকে বুঝাই দিতে পারো, তোমার থিসিস পাস কেউ ঠেকাইতে পারবে না। থিসিসে কি আছে এটা বাদ দাও, থিসিসে অনেক কথা আছে, অনেক মডিফিকেশন আছে, প্রেজেন্টেশনটা যেন ঠিক মতো হয়। ঠিক আছে, এরপরে রেশনাল লিখবা একটা স্লাইডে, তার ইম্পর্টেন্স কি, প্রায়োরিটি কি, এটা তো জানো। তোমার রেশনাল থেকে দুই একটা কথা শুধু সামনে নিয়ে আসবা: ইম্পর্টেন্স, অ্যাপ্লিকেবিলিটি অ্যান্ড ইটস রেলিভেন্স টু দ্য ক্লিনিক্যাল মেডিসিন। মানে আমার এই থিসিসের ফাইন্ডিংস দিয়া চিকিৎসা বিজ্ঞান কতটা, কিভাবে উপকৃত হইতে পারে, এটা তার অ্যাপ্লিকেশন কি এবং তার ইম্পর্টেন্স কতটা, এই জিনিসগুলো তুমি তুমি থিসিসে যে রেশনালিটি লিখছো ওখান থেকে দুই চারটা পয়েন্ট নিয়ে বাকিটা তুমি ওরালি বলবা। পয়েন্টস গুলা 3টা পয়েন্টস দিবা, যে এই যে ধরো ইম্পর্টেন্স একটা পয়েন্টস দিলা, এইবার ইম্পর্টেন্স আন্ডারে তুমি কি বলতে চাও তুমি বলে দাও। অ্যাপ্লিকেবিলিটি একটা পয়েন্ট দিলা, অ্যাপ্লিকেবিলিটির আন্ডারে তুমি কি বলতে চাও বলে যাও। তুমি অ্যাপ্লিকেবিলিটির আন্ডারে যাহা বলতে চাও সেই কথা স্লাইডে আনবা না। তারপরে রিলিভেন্স টু ক্লিনিক্যাল মেডিসিন, এটার আন্ডারে তুমি কি বলতে চাও বলে যাও। বুঝছো? তোমার থিসিস প্রেজেন্টেশনের স্টাইলটা হলো এটা, মূল স্টাইল এটা, আর কিছু না। তারপরে রিসার্চ কোশ্চেন দিবা, হাইপোথিসিস দিবা, অবজেক্টিভ দিবা, দুইটা স্লাইড ব্যবহার করবা। তারপরে মেথডস, তোমাকে মেথডস এর আন্ডারে যে কটা স্লাইড দিয়েছি সেই কটা স্লাইডের মধ্যে তোমার মেথডস এর তথ্যগুলো দিয়ে দিবা। তুমি স্টাডি ডিজাইন, এই পয়েন্টটা তুমি তোমার স্লাইডে নিয়ে আসো। তোমার স্টাডি ডিজাইনটা হয়তো বা আরসিটি, অথবা কেস কন্ট্রোল স্টাডি, অথবা ক্লিনিক্যাল ট্রায়াল, অথবা কোহর্ট স্টাডি হতে পারে। ওই কথাবার্তাগুলো তুমি স্লাইডে আনবা না, তুমি খালি স্লাইডে আনবা মানে যাতে তুমি, মানে কি বলে, খেই হারায়া না ফেলো। বাংলায় কথা হলো, আমি মেথডস এর আন্ডারে কি কি বলতে চাই সেই বলার কোনো একটা পয়েন্ট যেন আমার মিস না যায়। এই জন্য তুমি মেথডস এর মধ্যে একটু এই যে কি বলে মেজর হেডলাইন গুলো নিয়ে আসবে। যেমন ডিজাইন, এবার বলো তুমি কি ডিজাইন, এবং তোমার সাবজেক্টস কারা, এবার বলো তোমার সাবজেক্টস কারা, কই থেকে পাইছো, কি ছিল ইনক্লুশন ক্রাইটেরিয়া, কি ছিল এক্সক্লুশন ক্রাইটেরিয়া, কি ছিল তোমার স্যাম্পল সাইজ, কিভাবে তুমি স্যাম্পল সাইজ ক্যালকুলেট করেছো। এই সমস্ত কথাবার্তাগুলা তুমি ওরালি বলবা, এইগুলা একটা কথাও তুমি স্লাইডে আনবা না, শুধু সাবজেক্টস ব্যাস। এইটার আন্ডারে তুমি স্যাম্পল সাইজে বলতে পারো, ইনক্লুশন ক্রাইটেরিয়া বলতে পারো, এক্সক্লুশন ক্রাইটেরিয়া বলতে পারো, স্যাম্পলিং টেকনিক বলতে পারো, সব বলবো, এবং কই থেকে স্যাম্পল নিয়েছে সব বলতে পারো। তাহলে তোমার কি দরকার আছে এত কথা স্লাইডে আনা? স্লাইডে তুমি এই যে ডিজাইনটা আনো, সাবজেক্টস আনো, স্যাম্পলিং আনো, তাহলে তো হয়ে গেল। তারপরে ইন্টারভেনশন একটা হেডিং দাও, যদি তোমার একটা ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে থাকে। এবার তুমি বলো তোমার ইন্টারভেনশন কি ছিল, কি ড্রাগ দিয়েছো, কত ডোজে দিয়েছো, কতদিন দিয়েছো, কিভাবে ফলো আপ করেছো, সব তুমি তোমার মেমোরি থেকে বলবা। একটা কথাও তুমি স্লাইডে লিখবা না। স্লাইডে লিখতে গেলে তো স্লাইডটা বড় হয়ে গেল, ক্লামজি হয়ে গেল, আর এগুলো কেউ দেখতে চায়? এগুলো কেউ কোনো কোনো মানে এক্সামিনার এগুলো দেখবে? বরং তারা বোর হয়ে যাবে। তারপরে আউটকাম মেজারমেন্টস দিলা একটা হেডিং দিয়ে, এবার তুমি বলো তোমার আউটকাম মেজারমেন্টস কি ছিল, তোমার মেমোরি থেকে বলবা, তাহলে তো হয়ে গেল। তারপরে স্টাডি প্রসিডিউর, তো আমি স্টাডিটা কিভাবে করেছি ব্রিফলি, টোটাল প্রসিডিউরটা এইবার তুমি তোমার মেমোরি থেকে বলো, যে আমি এই করেছি, এই করেছি, এই করেছি। আমি আউটডোরে গেছি, আউটডোরে গিয়া আর্লি অনসেট এমআই নিয়েছি, আবার লেট অনসেট এমআই নিয়েছি, এবং এই সমস্ত স্টাডি সাবজেক্টের মধ্যে এই এই রিস্ক ফ্যাক্টর গুলো এক্সপ্লোর করেছি। তারপরে এই রিস্ক ফ্যাক্টর গুলোকে দুই গ্রুপের মধ্যে কম্পেয়ার করেছি, এবং আমার স্টাডি সাবজেক্ট গুলোকে আমরা এইভাবে এই 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 বেসিসে গ্রুপিং করেছি। মানে এই টোটাল মেথডটাকে তুমি তোমার মেমোরি থেকে কোয়েনসাইজড ওয়েতে থ্রো করে দিবা, জাস্ট আন্ডার দি হেডিং স্টাডি প্রসিজিওর। হেডিং থাকবে একটা শব্দ, স্টাডি প্রসিজিওর।
এর আন্ডারে তুমি 10টা 20টা 25টা কথা বলে ফেলবা ফ্রম ইউর মেমোরি। তারপর একটা ছোট্ট হেডিং দিবা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এইবার এর আন্ডারে তুমি বলো কিভাবে ডাটাটাকে প্রেজেন্ট করেছো, কিভাবে গ্রুপিং করেছো, এবং কিভাবে তুমি ডাটাটাকে সামারাইজ করেছো, তারপরে কিভাবে কম্পেয়ার করেছো, কোন কোন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট ব্যবহার করেছো। এই সমস্ত কথাবার্তাগুলো তোমার মেমোরি থেকে আসবে, একটা কথা স্লাইডে লিখবা না। আশা করি বুঝাতে পেরেছি। তোমার স্লাইডের মধ্যে শুধু হেডিং থাকবে, কোন কোন হেডিং এ তুমি কথা বলবা, হেডিং গুলার এগেনস্টে যে কথাগুলো বলবা সেই কথাগুলো হলো তোমার মেমোরি থেকে আসবে, এইগুলা স্লাইডে কখনোই আনবা না। এরপর আসো রেজাল্ট। রেজাল্টের মধ্যে তুমি শুধু টেবিল দিবা, ফিগার দিবা, আর কিচ্ছু দিবা না। তোমার যদি 5টা টেবিল হয় 5টা টেবিল দিয়ে দেবে, সাথে যদি 3টা ফিগার হয় 3টা ফিগার দিয়ে দেবা। টেবিলের নিচে টেক্সট লিখতে যাবা না, ফিগারের নিচে টেক্সট লিখতে যাবা না। একেবারে বেয়ার ফুটেড টেবিল, বেয়ার ফুটেড ফিগার, শুধু টেবিল ফোকাস করবা একটার পর একটা, আর বলে যাবা। টেবিলটা ফোকাস করে যা বলবা এগুলো সব তোমার মেমোরি থেকে যাবে। আর কখনো কোনো একটা পার্টিকুলার টেবিল ডেসক্রাইব করতে যাবা না, টেবিলটা ফোকাস করে দিবা, ফোকাস করে দিয়ে শুধু বলবা দিস টেবিল, ফ্রম দিস টেবিল, ফ্রম দিস টেবিল তুমি কি পেয়েছো, শেষ কথাটা কি, এই শেষ কথাটা তুমি ওরালি বলে দিবা। মানে টেক্সটটা তোমার থিসিসের মধ্যে টেবিলের নিচে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা তুমি এখানে বলে দিবা, কিন্তু তোমার স্লাইডে দিবা না, স্লাইডে লিখবা না। তুমি তোমার মেমোরি থেকে বলবা যে এই টেবিলের মেসেজ কি, এই ফিগারটার মেসেজ কি, এই মেসেজটা টেক্সট আকারে যেটা তোমার থিসিসে লেখা আছে সেটা তুমি ফ্রম ইউর মেমোরি তুমি এটা বলবা। ঠিক আছে? এর রেজাল্ট এই কথাটা মনে রাখবা, ডোন্ট কপি দ্য থিসিস টু দ্য ডট। এই জিনিসটা দেখতে দেখতে আমি বিরক্ত। তোমার থিসিসের মধ্যে একটা টেবিল যেভাবে আছে এক্স্যাক্টলি সেইভাবে তুমি প্রেজেন্ট করতেছো প্রেজেন্টেশনে, না কোনো দরকার নাই এটা আর কি। কারণ তোমার থিসিসে তুমি যেভাবে টেবিলটাকে সাজিয়েছো, যেভাবে টেক্সট লিখেছো, এক্স্যাক্টলি থিসিসটাকে যদি কপি করো এখানে, এটা কেউ দেখবে না, এটা কেউ শুনবে না, এইগুলা বোরিং। কারণ জিনিসগুলো তোমার থিসিসের মধ্যে আছে। তুমি থিসিস থেকে টেবিলটাকে দরকার হলে আরো স্লিম করে ফেলবা, এসেনশিয়াল কথাবার্তাগুলো নিয়ে আসবা। এমন কোনো শর্ত নাই যে তুমি থিসিসের টেবিলটা যেভাবে যে ফরম্যাটে দিয়েছো এক্স্যাক্টলি সেম ফরম্যাটে প্রেজেন্টেশনও দিতে হবে, এমন কোনো শর্ত নাই। হ্যাঁ, তুমি যদি মনে করো আমার থিসিসের টেবিলটা খুবই ছোট্ট এবং স্পেসিফিক একদম ফোকাস টেবিল আছে, আমি এক্স্যাক্টলি ওইটাই দিব, হ্যাঁ দাও, কোনো অসুবিধা নাই। যদি সেটা দৃষ্টিনন্দন হয়, যদি সেটা সুদিং হয় এবং অল্প কথার টেবিল হয়। অনেক টেবিল আছে, বিশাল টেবিল, এইগুলা কখনো থিসিস প্রেজেন্টেশন আনবে না। তোমাদের অনেক থিসিসের অনেক টেবিলে দেখেছি বেসলাইন ক্যারেক্টারিস্টিক্স, আর এই বেসলাইন ক্যারেক্টারিস্টিক্স লিখতে গিয়া তোমার একটা টেবিল হয়েছে যে এত বড়, 10টা কলাম 10টা রো এরকম হয়। অথচ এখানে কোনো কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু নাই, জাস্ট তোমার স্টাডি সাবজেক্টের একটা ডেসক্রিপশন। তোমার থিসিস প্রেজেন্টেশনে তোমার দরকার আছে এত বড় টেবিল দেওয়া? তুমি যদি একটা ডেসক্রিপশন দিতে চাও তোমার স্টাডি সাবজেক্টে, ছোট করে ফেলো ওইটাকে, ওই টেবিলটাকে ছোট করে ফেলো না। যে সমস্ত ইম্পর্টেন্ট মেসেজ গুলো দেওয়ার সেই কয়েকটা মেসেজ তুমি টেবিলটা রিকনস্ট্রাকশন করো। যেগুলা লেস ইম্পর্টেন্ট টেবিল এগুলো তুমি রিকনস্ট্রাকশন করতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু যেগুলো তোমার, যে সমস্ত টেবিলে তোমার আউটকামটাকে মানে অ্যাড্রেস করা আছে, সেগুলো সাধারণত রিকনস্ট্রাকশন না করাটাই ভালো। থিসিসে যেভাবে আছে ওইভাবে তুমি প্রেজেন্ট করবা, তবে সেখানে তোমার আননেসেসারি জিনিস অ্যাভয়েড করে যাবা। এই জন্য কথাটা বলেছে, ডোন্ট কপি দ্য থিসিস টু দ্য ডট, অ্যাভয়েড দ্য টেম্পটেশন টু প্রেজেন্ট অল। সব প্রেজেন্ট করার লোভটা তুমি পরিহার করো। অনলি দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন ইউ প্রেজেন্ট। টেবিল ক্লাটার্ড উইথ ডেটা নো, টেবিল ক্রাউডেড উইথ মেনি ইনফরমেশন নো, এগুলো তো আগেই বলেছি। এরপরে রেজাল্ট ভার্সাস অবজারভেশন, গতকাল তোমাদেরকে এটা বলেছি, এখানে আর আমি আর টাইম নিচ্ছি না। এই যে জাস্ট তুমি এই টেবিলটা ফোকাস করবা এরকম, ঠিক আছে? নিচে কিচ্ছু লিখবা না,
নিচে যে কথাটা তুমি থিসিসে লিখেছো, মানে এই টেবিলের যে টেক্সট, সেই টেক্সটটা তুমি তোমার মেমোরি থেকে বলবা। ডোন্ট রাইট দিস টেক্সট আন্ডার দি টেবিল, ডোন্ট রাইট দি টেক্সট আন্ডার দি ফিগার। এইটা করলেই তোমার থিসিস বরবাদ, মানে প্রেজেন্টেশনটা ডাল হয়ে যাবে, একদম আনস্মার্ট হয়ে যাবে, একদম মনোটোনাস হয়ে যাবে। কারণ তুমি তুমি এক্সামিনারদেরকে সাসপেনশনে রাখবা। টেবিলটা ফোকাস করে এবার তুমি কি বলতে চাও, এক্সামিনার যেন তোমার কাছ থেকে শুনতে চায়, এক্সামিনার যেন তোমার দিকে হা করে তাকিয়ে থাকে, দেখি তো সে কি বলে। এখন তুমি যদি টেবিলটা ফোকাস করে টেবিলের নিচে তুমি যেটা বলবা সেটা যদি ফোকাস করে দাও, এটা যদি টাইপ করে দাও, তাহলে এক্সামিনার ওটা পড়তে শুরু করবে। এবং এক্সামিনার দেখবে যে টেবিলটা বিশাল বড় টেবিল, অনেক কথাবার্তা, অনেক সময় ডিসগাস্টিং অ্যাটিটিউড শো করবে এক্সামিনার। তো দরকার নাই, জাস্ট ফোকাস দ্য টেবিল অ্যান্ড লেট দ্য এক্সামিনার ওয়েট ফর ইউর টেক্সট দ্যাট ইউ উইল ডেলিভার ফ্রম ইউর মেমোরি। এইভাবে তুমি রেজাল্টটাকে প্রেজেন্ট করবা। এরপরে কনক্লুশন আসো, একটা সিঙ্গেল স্লাইডে কনক্লুশন করে দিবা, বেশি কথা বলবো না, কনক্লুশন করবা। রিকমেন্ডেশন আর লিমিটেশনটা তুমি আলাদা করে লিখতে পারো, চাইলে তুমি দুইটা আলাদা আলাদা স্লাইড ব্যবহার করতে পারো। আধা সেকেন্ডের কথাবার্তা দিয়ে তুমি শেষ করবা, এবং শেষ করার আগে চট করে শেষ করবা না। শেষ করার আগে তুমি যখন তোমার মোটামুটি শেষ হয়ে আসছে, তখন তুমি গলার টোনটা একটু স্লো করে বলবা, দিস ইজ অল অ্যাবাউট মাই থিসিস প্রেজেন্টেশন অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট হিয়ারিং, বলে তারপরে তুমি লাস্ট স্লাইডটাকে ফোকাস করবা, থ্যাংক ইউ দিয়ে লাস্ট স্লাইড। এইবার এই কথাটা তুমি মনে রাখবা, তোমার থিসিস প্রেজেন্টেশনে কখনো অ্যাবস্ট্রাক্ট দিবা না, কখনো ডিসকাশন দিবা না, কখনো রেফারেন্স দিবা না, বিবলিওগ্রাফি দিবা না, কখনো রিভিউ অফ লিটারেচার দিবা না। এই কয়েকটা জিনিস একদম নো। আমি বহু থিসিস প্রেজেন্টেশনে দেখেছি শেষের দিকে এসে ডিসকাশন দেয়, কিছু স্লাইড দেয় ডিসকাশনের, কিছু স্লাইড দেয় রেফারেন্সের। মানে একেবারে তুমি যদি এই সমস্ত কাজগুলো করো, তাহলে বোঝা যাবে যে তুমি থিসিস প্রেজেন্টেশনের কিছু জানো না। এটা শুধু থিসিস প্রেজেন্টেশন না, ভবিষ্যতে যদি কখনো কোনো সায়েন্টিফিক সেশনে যাও, দেশে অথবা বিদেশে, তুমি তোমার কোনো পেপার প্রেজেন্ট করতে যাও, আর যদি সেই পেপার প্রেজেন্ট করতে গিয়ে ডিসকাশনের স্লাইড দেওয়া শুরু করো, রেফারেন্সের স্লাইড দেওয়া শুরু করো, রিভিউ লিটারেচারের স্লাইড দেওয়া শুরু করো, ইউ উইল টোটালি লুজ ইউর অডিয়েন্স। অডিয়েন্স দেখবার চলে গেছে, তোমার সাথে নাই। কাজে এগুলা কখনো দেবা না। তোমার থিসিস প্রেজেন্টেশনে অ্যাবস্ট্রাক্ট নো, ডিসকাশন নো, রেফারেন্স বা বিবলিওগ্রাফি নো, লিটারেচার রিভিউ অ্যাবসলিউটলি নো। এই হলো তোমার একটা মোটামুটি একটা গাইডলাইন তোমাকে আমি দিলাম। এবার কিছু জেনারেল গাইডলাইন তোমার সাথে আলোচনা করি। মনে রাখবা, যে কোনো পাবলিক স্পিকিং বা থিসিস প্রেজেন্টেশন বা একটা একটা ক্লাসে যাও না ছাত্রদের সামনে, হ্যাঁ, এইটার সবসময় একটা সাইকোলজিক্যাল স্ট্রেস আছে। এটাকে বলা হয় পিএসপিএস, সাইকোলজিক্যাল স্ট্রেস অফ পাবলিক স্পিকিং। এখন এই পাবলিক স্পিকিং এ তোমার থিসিস প্রেজেন্টেশন ইজ ওয়ান কাইন্ড অফ পাবলিক স্পিকিং। এই ধরনের সায়েন্টিফিক প্রেজেন্টেশনটাকে যদি আর্টিস্টিক করতে চাও, যদি এটাকে ইজি করতে চাও, তাহলে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এক, প্রিপারেশন। দুই, প্র্যাকটিস। প্রিপারেশন হইতে হবে আপ টু দ্য মার্ক, মানে তুমি যাহা প্রেজেন্ট করতে যাচ্ছ, ইউ শুড নো ইউর কন্টেন্ট বাই ইউর হার্ট। এই সদর বদর জানা হইলেও হবে না, তোমাকে একদম থ্রো এন্ড থ্রো জানতে হবে, টপ টু বটম জানতে হবে যে এই হলো আমার টোটাল কাজ, পুরোটা আমার নখদর্পণে থাকতে হবে। সো প্রিপারেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইউ শুড আন্ডারস্ট্যান্ড, ইউ শুড নো ইউর থিসিস কন্টেন্ট বাই ইউর হার্ট। এই কথাটার মাঝে যা হলো,
আই নো দ্য ইভেন্ট বাই মাই হার্ট, তার মানে আমি পুরাটা বুঝি, সব জানি, এভরিথিং আমার নখদর্পণে। নেক্সট, প্র্যাকটিস। বলছে যে বোথ ভার্বাল অ্যান্ড মেন্টাল। ভার্বাল মানে হলো বাসায় বসে তুমি স্লাইডটা তৈরি করে, পুরো প্রেজেন্টেশনটা তৈরি করে বাসায় বসে তোমার হাজবেন্ডের সামনে, ওয়াইফের সামনে, বাচ্চাদের সামনে তুমি প্রেজেন্ট করো। মনে করো তোমার হাজবেন্ড, তোমার ওয়াইফ, তোমার বাচ্চারা তোমার থিসিস এক্সামিনার, করো, প্রেজেন্ট করো। ওরা বুঝুক আর না বুঝুক, বুঝার দরকার নেই, তুমি তুমি তোমার থিসিস প্রেজেন্ট করো। এটা হলো ভার্বাল প্র্যাকটিস। আর এটা হলো মেন্টাল প্র্যাকটিস। শুয়ে আসো, মনে মনে প্র্যাকটিস করো, তোমার মনে মনে থিসিস প্রেজেন্টেশনটা প্র্যাকটিস করো। কাজে ভার্বালিও করতে পারো, মেন্টালিও করতে পারো। মোট কথা, আই ওয়ান্ট ইউর প্রিপারেশন, আই ওয়ান্ট ইউর প্র্যাকটিস আপ টু দ্য মার্ক। যদি করতে পারো তাহলে ইউল বি এবল টু অ্যাভয়েড দ্য সাইকোলজিক্যাল স্ট্রেস। মনে রাখবা, বহু বহু উদাহরণ আছে এই, মানে পাবলিক স্পিকিং এ, ক্লাসে বা থিসিস প্রেজেন্টেশনে অনেক সাইকোলজিক্যাল স্ট্রেস হয়। আর সেই স্ট্রেসে অনেক সময় সাইলেন্ট ইস্কিমিয়া হয়ে যায়, সাইলেন্ট এমআই হয়ে যায়। তো এইগুলো থেকে অ্যাভয়েড করবো, নিজেকে রক্ষা করতে হবে। আর রক্ষা করার একটাই রাস্তা, প্রিপারেশন অ্যান্ড প্র্যাকটিস। আমি যা বলতে যাব, যদি আমি সেটা সম্পর্কে টোটালি জানি, তাহলে আমার স্ট্রেস হবে না। দিস ইজ নাম্বার ওয়ান। তারপরে প্রেজেন্টেশন স্টাইল, যেটা তোমাকে আমি বলেছি, এইটা কিন্তু কিছুটা ইমাজিনেটিভ এবং কিছুটা ইনোভেটিভ। এক একজনের প্রেজেন্টেশন স্টাইল কিন্তু এক এক রকম হবে, এটা পরিষ্কার। Because presentation style is an innovative art. As because it's an innovative art, so it will vary from person to person. Doesn't matter. মোটামুটি একটা বেস, মানে বটম লাইন, মানে আর্ট আছে, সেই বটম লাইন আর্টটা তুমি যদি রিচ করতে পারো তাহলে তোমার হয়ে যাবে। ঠিক আছে? সাথে সাথে ভিজুয়াল এইড, এই যে তোমার পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো দিলা, টেবিল দিলা, ফিগার দিলা, এগুলো হলো ভিজুয়াল এইড। সাথে থাকলে তোমার প্রেজেন্টেশনটা ভালো হয়। কখনো ড্রাই প্রেজেন্টেশন আমরা চাই না। ড্রাই প্রেজেন্টেশন মানে তুমি শুধু বলে যাবা, তোমার কোনো ভিজুয়াল এইড নাই, তোমার কোনো পাওয়ার পয়েন্ট স্লাইড নাই, তোমার কোনো কি বলে ফিগার নাই, এরকম না। আমি আমি ফিগারটাকে কেন্দ্র সামনে রেখে অসংখ্য কথা বলবো, আমি টেবিলটাকে সামনে রেখে অনেক কথা বলবো। এইগুলা তোমার থাকতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ইউ শুড কিপ ইন টাইম। তোমাকে যে টাইমটা দেওয়া হবে, 15 মিনিট বা 18 মিনিট, সেই টাইমের মধ্যে থাকার চেষ্টা করবে। থিসিস প্রেজেন্টেশন 15 থেকে 20 মিনিট অ্যালাউ করে। তুমি তোমার প্রেজেন্টেশনটা এমন ভাবে তৈরি করবা যেন এটা 18 মিনিটের মধ্যে শেষ করতে পারো, সেইভাবে তুমি করে ফেলবে। আরেকটা হলো, যখন থিসিস প্রেজেন্টেশন করতে যাবা, অলওয়েজ কিপ দ্য আই কন্ট্যাক্ট উইথ ইউর এক্সামিনার্স। ছাদের দিকে তাকিয়ে কথা বলবো না, ফ্লোরের দিকে তাকিয়ে কথা বলবো না, জানালার দিকে তাকিয়ে কোনো কথা বলবো না। একদম টিচারদের সাথে আই কন্ট্যাক্টে থাকবা। ঠিক আছে? মানে মাথা নিচু করে কোনো কথা বলবো, এটা কিন্তু ব্যাড প্রেজেন্টেশন, সাইন অফ প্রেজেন্টেশন। মাথা নিচু করতে পারবো, একদম এক্সামিনারদের চোখে চোখ রেখে কথা বলবো, পোলাইটলি, ভদ্রতার সাথে। ঠিক আছে? মনে রাখবা, মানে পুওর প্রেজেন্টেশন অলওয়েজ মেক এ গুড সায়েন্স ফেইলিউর, টোটাল ফেইলিউর। তোমার সায়েন্সটা খুব ভালো, বাট প্রেজেন্টেশন ইজ পুওর। So poor presentation sometimes makes the good science to be failed. সবসময় আমরা এটা তো বিশ্বাস করি যে এ গুড স্পিকার উইথ ব্যাড ম্যাটেরিয়াল উইন দ্য রেস, উইন দ্য ডিবেট ওভার এ ব্যাড স্পিকার উইথ গুড ম্যাটেরিয়াল। স্পিকার ব্যাড, ম্যাটেরিয়াল গুড, কোনো লাভ হবে না। বাট স্পিকার গুড, ম্যাটেরিয়াল ব্যাড, দেখবা উইন করে গেছে। তাহলে ইউ ইউ শুড বি এ গুড স্পিকার ওভার ইউর ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল যদি একটু ডালও হয়, ব্যাডও হয়, বাট ইফ ইউ আর এ গুড স্পিকার, ইউল বি এবল টু উইন দ্য রেস। এটা মনে রাখবা। আর যেটা বলেছিলাম একটু আগে,
ডোন্ট রিপ্লেস, আমি আবার বলছি, ডোন্ট রিপ্লেস yourself by your audio visual aid. তুমি যে অডিও ভিজুয়াল এইডটা তৈরি করলা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করলা, ফিগার তৈরি করলা, টেবিল তৈরি করবা, এরা যেন তোমাকে রিপ্লেস না করে। নো, তোমার তোমার অডিও ভিজুয়াল এইড ইজ নট টু রিপ্লেস ইউ ইন দ্য থিসিস প্রেজেন্টেশন। তার কথা হলো এই যে তুমি তোমার অডিও ভিজুয়াল এইডটাকে তুমি গাইডলাইন হিসেবে রাখবা, হেডিং হিসেবে রাখবা, কথা বলবা তুমি অ্যাকর্ডিং টু দিস গাইডলাইন, অ্যাকর্ডিং টু দ্যাট হেডিং। আমার এই গাইডলাইনটা সামনে থাকলে আমার সুবিধা হলো যে আমার কোনো পয়েন্ট মিস যাবে না, আমার কোনো পয়েন্ট আমি মিস করতে রাজি না। ঠিক আছে? এটাকে ইংরেজিতে বলছে এইভাবে, ইউ শুড টক ওভার দ্য স্লাইড, সামটাইমস ইউ শুড টক বিয়ন্ড দ্য স্লাইড। এই কথার অর্থ হইলো এটা। এতক্ষণ আমি যেটা বলছি, তোমার স্লাইডে থাকবে 3টা লাইন, কিন্তু তুমি মেমোরি থেকে বলবা 10টা লাইন। এটার অর্থই হলো ইউ শুড টক ওভার দ্য স্লাইড, you should talk beyond the slide, but don't read the slide verbatim, line by line. স্লাইড কখনো রিড করতে যাবে না। আর একটা জিনিস বলে দেই, ড্রেস আপ, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আসবা, অ্যাফ্রনটা গায়ে দিয়ে আসবা, অ্যাপ্রনটা যেন ইস্ত্রি করা থাকে। ঠিক আছে? মেয়েরা যারা আছো, চুল ছেড়ে কখনো থিসিস প্রেজেন্টেশন করতে আসবা না, সুন্দর করে চুলটাকে সুন্দর করে বেঁধে আসবা। চুল ছাড়া আসলে কিন্তু এটা হবে না, এটা হবে না। আর কখনো কোনো ফ্লাশি ড্রেস পরবে না, ফ্যাশনেবল ড্রেস পরবে না, বিকজ এটা তো থিসিস প্রেজেন্টেশন, ইটস নট দ্য বিউটি কন্টেস্ট, ইটস নট দ্য সিলভার স্ক্রিন। তুমি কি সিলভার স্ক্রিনে হাঁটতে আসছো? নো। কোনো বিউটি কন্টেস্টে আসছো না? তো তুমি কেন ফ্যাশনেবল ড্রেস পরতে যাবা, কেন ফ্লাশি ড্রেস পরতে যাবা? একদম কি বলে, ফর্মাল, ফর্মাল। এবং অ্যাফ্রনটা পরে আসবা, ক্লিন কাপড় পরবা, ময়লা কাপড় পরে আসবা না। গেইট, নার্ভাসনেস শো করবা না। পশ্চার, স্বাভাবিক পশ্চারে থাকবা। ঠিক আছে? হুম। আননেসেসারি কোনো ইনভলান্টারি মুভমেন্ট করবা না। অনেকের এই মুদ্রা দোষ আছে যে অযথা ইনভলান্টারি মুভমেন্ট করে, এগুলো পরিহার করবা। আর এক কথা বারবার বলবো না। এক কথা বারবার বলবো না। থিসিস প্রেজেন্টেশনের সময় তোমাকে যদি মাইক্রোফোন ব্যবহার করতে দেয়, মাইক্রোফোনটা খুব কাছেও নিবা না, দূরেও নিবা না। এটা একটা গাইডলাইন আছে। গাইডলাইনটা হলো মানে 6 থেকে 8 ইঞ্চি দূরে রাখবা মাইক্রোফোনটা, যদি তোমার মাইক্রোফোন ব্যবহার করতে দেয় থিসিসে। তোমার থিসিসের মাইক্রোফোনটা বাম হাতে নিবা, বাম হাতে এই মাইক্রোফোনটা তোমার এমন একটা দূরত্বে রাখবা, তোমার কি বলে, তোমার মাউথ থেকে যেন 6 থেকে 8 ইঞ্চি দূরে থাকে। আর কখনো মানে তোমার স্পিকিং যে রেট, যে স্পিড, খুবই স্লো স্পিডে কথা বলবো না, এটাও না। খুবই হাই স্পিডে কথা বলবো না, এটাও না। একটা মাঝামাঝি স্পিডে কথা বলবো, নাম্বার 1। নাম্বার 2, তোমার কথা বলার যে টোন, টোনটা যেন মনোটোনাস না হয়, ঘুম পাড়ানির গানের মতো যেন না হয়। কখনো তুমি জোর দিয়ে কথা বলবা, একটু হাই টোনে এমফেসিস দিয়ে কথা বলবা। যে যে সমস্ত তথ্যগুলা মোস্ট ইম্পর্টেন্ট, এই সমস্ত তথ্যের ক্ষেত্রে তোমার টোনটা একটু লাউড হবে, একটু এমফেসিস দিয়ে কথা বলবে। আবার যে তথ্যগুলা লেস ইম্পর্টেন্ট, সেখানে এসে তুমি তোমার টোনটাকে একটু লো করে ফেলবা। সো তোমার টোনটা যেন আপস এন্ড ডাউন হয়, মনোটোনাস টোন যেন না হয়। টোন হবে আপস এন্ড ডাউন, স্পিড হবে অ্যাভারেজ, ক্লিয়ার ডেলিভারি, ক্রিস্টাল ক্লিয়ার ডেলিভারি, প্রনাউন্সিয়েশন একদম ক্লিয়ার প্রনাউন্সিয়েশন, নো মামলিং, নো স্ট্যামারিং। স্ট্যামারিং করলে হবে না, মামলিং করলে হবে না। এই এই যে কতগুলা বেসিক সাধারণ মানে জিনিস, এগুলো একটু মেনটেন করবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? শেষ একটা কথা বলে শেষ করি, সেটা হলো তুমি যখন থিসিসটা প্রেজেন্ট করবা,
তখন থিসিস প্রেজেন্টেশনের একটা প্রপার অর্ডার আছে, একটা লজিক্যাল সিকোয়েন্সে কথা বলবা, এবং তুমি যে কথাগুলো বলতেছো তার যেন একটা স্মুথ ট্রানজিশন আমরা দেখতে পাই। এক্সামিনার যেন তোমার কথাগুলোর মধ্যে একটা স্মুথ ট্রানজিশন পাওয়া যায়, মানে কানেক্টেড আইডিয়া, কোহেরেন্স বলে আর কি এগুলো। এটার কথার মিনিংটা হলো, তুমি এখন যে কথাটা বলতেছো তার পরের স্লাইডে যে কথা বলবা তার মধ্যে যেন একটা ইন্টেলেকচুয়াল কানেকশন থাকে, জাম্পিং করবা না। কারণ তুমি কিন্তু তোমার এক্সামিনারের সামনে তথ্য দিচ্ছ, তথ্য দেওয়ার মধ্যে একটা সিকোয়েন্স মেনটেন করবা, যে প্রথম তথ্যের সাথে পরের তথ্যের জন্য একটা ইন্টেলেকচুয়াল কানেকশন থাকে, জাম্পিং না। প্রথম স্লাইডে দেখালাম, একটা স্লাইড দেখালাম দক্ষিণ মেরুর কথাবার্তা, পরের স্লাইডটা দেখালাম উত্তর মেরুর কথাবার্তা, এরকম যেন না হয়। এবং এটা হবে না, কারণ তোমাকে থিসিসের যে সিকোয়েন্স, ওই সিকোয়েন্স অনুযায়ী তোমাকে যদি আসতে হয় তাহলে তোমার জাম্পিং করার কোনো সুযোগ নাই, হবে না, জাম্পিং হবে না, আমি জানি। বাট স্টিল তোমাকে জিনিসটা মনে করাই দিলাম যে কথাবার্তাগুলো বলবা আগের কথার সাথে পরের কথার একটা ইন্টেলেকচুয়াল কানেকশন দিয়ে, এটাকে বলা হয় স্মুথ ট্রানজিশন, কানেক্টেড আইডিয়া। মানে যে ইনফরমেশন গুলা সিকুয়েন্সিয়ালি আসবে তোমার টোটাল 20টা স্লাইডে, এই প্রত্যেকটা সিকুয়েন্সিয়াল স্লাইডের মধ্যে যেন কানেকশন থাকে। 1 নম্বর স্লাইডের সাথে সেকেন্ড স্লাইডের একটা ইন্টেলেকচুয়াল কানেকশন থাকবে, সেকেন্ড স্লাইডের সাথে থার্ড স্লাইডের একটা ইন্টেলেকচুয়াল কানেকশন থাকবে। তোমাকে একটা গল্প দিয়ে বুঝাই, গল্প দিয়ে, এই যে স্মুথ ট্রানজিশন। একটা গল্প বলি। আমি যখন ঢাকা মেডিকেল কলেজের কি বলে ফার্স্ট প্রপ পরীক্ষা দিই অ্যানাটমিতে, তখন অ্যানাটমির হার্ট পার্ট ভাইভাতে বসছি, সামনে বোনস, আমাকে বললো যে এই বোনসটা উঠাও। কপাল খারাপ, আমি যে বোনসটা সবচেয়ে অপছন্দ করতাম সেটি আমার উঠলো, সেটা হলো বেজ অফ দ্য স্কাল, জটিল একটা bone। তা আমাকে বললো, বলো এই যে একটা ফোরামেন আছে, এটা দিয়ে উপরে কি যায় নিচে কি যায়, মানে কমন প্রশ্ন যেগুলো তোমরা, যেগুলোকে ফুটুলজি বলো আর কি। তো আমি কষ্ট কষ্ট করে উত্তর দিলাম। উত্তর দেওয়ার আগে আমি কিন্তু গ্রে অ্যানাটমিতে তোমার বেজ অফ দ্য স্কালের যে ছবিটা, সেই ছবিটা একটু রিকালেক্ট করলাম, করে আমি আস্তে আস্তে উত্তর দিলাম। খুব ভালো উত্তর দিতে পারি নাই, বুঝতে পারছিলাম স্যারদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে। আমাকে বললো কি রাখো এটা, রাখলাম। তখন আমি কিন্তু মনে মনে ভাবতেছিলাম, আশা করছিলাম যে যেহেতু আমার মস্তিষ্কের মধ্যে এখনো বেজ অফ দ্য স্কালের ছবিটা ঘোরাঘুরি করছে, সুতরাং আমার পরবর্তী প্রশ্নটা যদি আশপাশ থেকে করতো, কাছাকাছি থেকে করতো, তাহলে আমার জন্য উত্তর দেওয়া সহজ হইতো। কিন্তু তা করলো না, না করে পরের প্রশ্ন করলো যে টেল মি দ্য বোনস ফর্মিং দ্য আর্চ অফ দ্য ফুট, দিস ইজ কল্ড জাম্পিং। মাথা থেকে আমাকে পায়ের তলায় নিয়ে গেল, নো কানেকশন, নো স্মুথ ট্রানজিশন, নো কানেক্টেড আইডিয়া। থিসিসে এগুলো না করাটাই ভালো। ভবিষ্যতে তুমি টিচার হইবা, যখন ছাত্রদের পরীক্ষা নিবা, কখনো জাম্পিং করবা না, প্রত্যেকটা প্রশ্ন কানেক্ট করে করে যাবা। এই কানেক্ট করে করে যাওয়ার মধ্যে কিন্তু একটা সুদিং ইফেক্ট আছে। তো এগুলো একটু মনে রাখবে। আর একটা উদাহরণ দিয়ে তোমাকে বলি। এই যে দেখো, গঙ্গা ভারতের প্রধান নদী, ইহার দৈর্ঘ্য এত মাইল, গঙ্গার উৎপত্তি হিমালয় পর্বত। আগের লাইনের সাথে সেকেন্ড লাইনের কানেকশন আছে। হিমালয়ের কাছে অনেক দর্শনীয় স্থান আছে, সেকেন্ড লাইনের সাথে থার্ড লাইনের কানেকশন আছে। দার্জিলিং একটা অন্যতম দর্শনীয় স্থান, কানেক্টেড। দার্জিলিং বিপাশা বসুর খুবই প্রিয়, এটাও কানেক্টেড। বিপাশা বসু ভালো গিটার বাজায়, দেখো আগের লাইনের সাথে পরের লাইন কিন্তু কানেক্টেড। গিটার 2 প্রকার, হাওয়াই এবং স্প্যানিশ, এটাও কানেক্টেড। স্পেন ইউরোপের একটি দেশ, এটাও কানেক্টেড। স্পেনের ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, এটাও আমি কিন্তু জাম্পিং করি নাই, রিয়াল মাদ্রিদ ক্লাবে রোনালদো খেলে, এটাও ঠিক আছে। নো জাম্পিং, একদম কানেক্টেড। রোনালদো আগে
ইংল্যান্ডে খেলতো। ইংল্যান্ডের রানীর মুকুটে কোহিনূর থাকে। এই যে একটা ফানি এক্সাম্পল তোমাকে দিলাম, জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য কোহেরেন্স, হোয়াট ইজ দ্য কানেক্টেড আইডিয়া। আগের লাইনের সাথে পরের লাইনের কানেকশনটা কিভাবে করবা, এটি তোমাকে বোঝাতে চেয়েছিলাম। সুতরাং পুরা থিসিসের মধ্যে তুমি এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবা, সো দ্যাট তোমার এক্সামিনাররা আরাম পায়। ঠিক আছে? এই তো মোটামুটি আমাদের থিসিস সম্পর্কে এইটুকুই আমার বক্তব্য। এবার তোমাদের কাছ থেকে কিছু শুনি। স্যার, ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক ইউ ফর সাচ আ মেসমারাইজিং ক্লাস। সত্যি বলতে আমি থেকে শেষ পর্যন্ত আমি নিজেও একজন এক্সামিনি, আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছিলাম এবং আমি নিজে আসলে পরীক্ষার জন্য স্লাইড রেডি করেছি, কিন্তু আপনার ক্লাস দেখার পরে মনে হচ্ছে এই স্লাইড প্রেজেন্ট করলে আমি আর যাই হোক পাস করতে পারবো। Because, আমি অ্যাবস্ট্রাক্ট, রেফারেন্স, রিভিউ অফ লিটারেচার সবকিছু আমার স্লাইডে দিয়েছি। But I learned something unique and something excellent today that will help me to defend my thesis in near future when I will give my exam. তো এক্সিলেন্ট আসলে মানে যতই যতই মানে বলি যে মানে কম হবে, এত সুন্দর লেগেছে ক্লাসটা। সো আমরা কি স্যার কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব নাকি কোশ্চেন আমরা আর? আনসার। ওকে, ওকে। সো আসলে এত সুন্দর ক্লাসের পরে ডেফিনেটলি উই শুড মুভ অন টু আওয়ার নেক্সট কোশ্চেন অ্যান্সার সেশন। কোশ্চেন সেশনে আমরা ঠিক আগের প্যাটার্নে যাব, যারা এক্সামিনি তারা প্রায়োরিটি পাবে। আমি আবার বলছি, যারা এক্সামিনি তারা প্রায়োরিটি পাবে। এক্সাম ভাইয়া একটা কথা ছিল, ভাইয়া একটা কথা ছিল শিওর, বলে ফেলেন যে ভাইয়া ভাইয়া প্লিজ। কালকে হচ্ছে স্যার যখন শুরু করেছিল পার্ট 1 শেষ করেছিল, আর স্যারের পার্ট 2 যেটা পাবলিক স্পিকিং এন্ড হচ্ছে ওরাটোনি যে স্কিলটা ওইটা তো স্যার বলে নাই। আজকে স্যারে যে শুরু করছে পার্ট 3 হাউ টু মেক গুড শোনো স্লাইড, এটা শোনো দিয়ে শুরু শোনো করছে। শোনো, লেট মি আনসার। তুমি স্যার স্যার যেহেতু টাইম কনস্ট্যান্ট ছিল, তো ওই জন্য কালকে তো এটা বলতে পারি নাই। স্যার তো পাবলিক আজকে স্পিকটা কিন্তু, যদি স্যার একটু বলতেন স্যার, একটু দাঁড়াও, যদি বলতেন স্যার। আজকে কিন্তু পাবলিক স্পিকিং এর স্যালিয়েন্ট ইনফরমেশন গুলো আমি তোমাকে বলে ফেলেছি। জি স্যার, ওই জি যে স্যার, জি বলেছি, প্রিপারেশন, প্র্যাকটিস, প্রেজেন্টেশন স্টাইল, জি স্যার, জি তারপরে স্যার, আই জি স্যার। কন্টাক্ট, ড্রেস সম্পর্কে, টক ওভার দ্য স্লাইড, অ্যাটায়ার তোমার কেমন হবে, এগুলা এগুলো কিন্তু পাবলিক স্পিকিং এর জিনিস ছিল আর কি। ওগুলা তোমার জন্য যেটুকু দরকার ওইটুকু আমি বলে ফেলেছি অলরেডি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক সো লেটস এবার মুভ অন আমরা টু আওয়ার প্রশ্ন সেকশনে যাই। কোশ্চেন অ্যান্সার সেশন। আমরা প্রথমে ডক্টর কামরুন নাহার সুমি আপুর কাছে চলে যাচ্ছি। আপু, আপনার প্রশ্নটি দ্রুত করবেন প্লিজ। ডক্টর কামরুন নাহার সুমি আপু। আচ্ছা, উনি যেহেতু কোশ্চেন করছেন না, হ্যাঁ বলেন। স্যার, আমার প্রশ্নটা ছিল আমার থিসিস টাইটেল হচ্ছে, আমি অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ। আমার টাইটেল হচ্ছে ইফেক্টিভনেস অফ ম্যাগনেসিয়াম সালফেট অ্যাজ অ্যান অ্যাডজুভেন্ট ইন প্রোপোফল ইনফিউশন ফর দ্য সিডেশন অফ সিআরসিপি ইন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিওটেন্সিস। এখন স্যার বুঝতে করেছি কোয়াসি এক্সপেরিমেন্ট, কিন্তু তখন বুঝিনি, এখন বুঝতে পারলাম যে আমি তো গ্রুপ অ্যালোকেশনের সময় র্যান্ডমাইজেশন করেছি, প্লাস হচ্ছে আমার একটা কম্পারিজন গ্রুপও আছে। কিন্তু স্যার এটাকে তো আমি আসলে পড়তে রেখেছি, এখন কি এটাকে করিজেন আমি আরসিসি করে নিয়ে যাবো কিনা? মানে তুমি অ্যাকচুয়ালি স্যাম্পলটাকে যখন দুইটা গ্রুপে অ্যালোকেট করেছো, তখন তুমি লটারি করে করেছো, তাই তো? কার্ড স্যাম্পলিং করে নিচ্ছি। না না, আমাকে পরিষ্কার হইতে দাও। তুমি যে রুগীদের উপর কাজ করছো, যে স্যাম্পলটা সিলেক্ট করলা, সেই স্যাম্পল সিলেকশনটা কিভাবে করেছো? স্যার স্যাম্পলটা আমি পারপাসিভলি নিয়েছি। পারপাসিভলি নিয়েছো, নিয়ে তোমার স্যাম্পল কতজন ছিল? 72। 72। তারপরে কন্ট্রোল গ্রুপে ছিল, আরেকটা ছিল তোমার ইন্টারভেনশনাল গ্রুপ, তাই তো? জি স্যার, কিন্তু স্যার আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আমি কন্ট্রোল নিয়েছি, কিন্তু এই কন্ট্রোল গ্রুপটাকে কোথাও কন্ট্রোল গ্রুপ হিসেবে লিখিনি, গ্রুপ এ গ্রুপ বি এভাবে লিখেছি। এই জিনিসগুলা কালকেও তোমাদের সাথে আলোচনা করেছি। দেখো, আমি তোমাদের দোষ দিব না, আসলে দোষটা আমাদের, আমরা যারা সুপারভাইজার, দোষটা আমাদের। তুমি একটা ক্লিনিক্যাল ট্রায়াল করবা, যেখানে পরিষ্কার ভাষায় দুইটা গ্রুপ থাকবে, একদম ডেজিগনেটেড দুইটা নাম থাকবে, একটার নাম হবে ইন্টারভেনশনাল গ্রুপ আর একটার নাম হবে কন্ট্রোল গ্রুপ। তুমি যদি এটাকে গ্রুপ এ বলতে চাও, কোনো আপত্তি নাই, বলো। গ্রুপ বি বলতে চাও, কোনো আপত্তি নাই।
এটাকে গ্রুপ 1ও বলতে পারো, গ্রুপ 2ও বলতে পারো, কোনো আপত্তি নাই। কিন্তু তোমাকে ডেজিগনেট করতে হবে, নিচে বলতে হবে স্টার দিয়ে, ফুটনোট দিয়ে, যে গ্রুপ 1 মানে বা গ্রুপ এ মানে ইন্টারভেনশনাল গ্রুপ, গ্রুপ বি মানে কন্ট্রোল গ্রুপ। এই জিনিসটা স্পেল আউট করতে হবে। স্পেল আউট না করলে তো হবে না। এখন তুমি যখন দুই গ্রুপের মধ্যে তোমার স্যাম্পলটাকে ডিস্ট্রিবিউট করেছো, অ্যালোকেট করেছো, তোমার ভাষায় তুমি এটিকে লটারি করে করেছো নাকি? জি স্যার, তখন আমি কার্ড স্যাম্পলিং করেছি। কার্ড স্যাম্পলিং করেছো। কার্ড স্যাম্পলিং কথার অর্থ কি? স্যার কার্ড স্যাম্পলিং হচ্ছে ওই যে আমি হচ্ছে 72টা কার্ড বানিয়েছি, সেই 72টা কার্ডের 36টা গ্রুপে এভাবে। তার মানে 72টা ক্লাবের মধ্যে 72টা নাম্বার ছিল, নাম্বার অনুযায়ী তুমি লটারি করছো, কার্ড স্যাম্পলিং করেছো, তাই তো? করে জি তুমি তার মানে কি, তার মানে র্যান্ডমলি তুমি অ্যালোকেট করেছো। জি স্যার। তাহলে এটা তো আরসিটির দিকে যায়, কিন্তু তুমি তো লেখছো কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি। জি স্যার। তো এখন কি করতে চাচ্ছ বলো দেখি। স্যার আমি এখন বলতে চাচ্ছি, এটা তো আমি কোয়াসি করেছি, এখন এখন তো মনে হচ্ছে এটা আরসিটি করা উচিত ছিল, সেক্ষেত্রে কি এটা মানে আমি কনজেন্ট আরসিটি আমি বলা নিয়ে। উচিত ছিল, আচ্ছা, আরসিটি আরসিটি বলাটা বলা। উচিত ছিল, কারণ তুমি তো আরসিটি, তুমি তো র্যান্ডম অ্যালোকেশন করেছো, তো সেখানে আরসিটি বলাটাই উচিত ছিল। কিন্তু যেহেতু বলে ফেলেছো কোয়াসি, তো এটা নিয়ে এখন আর তুমি মাথা ঘামায়ো না। তুমি পরীক্ষার টেবিলে যদি এক্সামিনাররা তোমাকে এটা নিয়ে কোয়েরি করে, তখন তুমি বইলো যে স্যার এটা আসলে আমার আরসিটি হবে, এটা আমরা ভুল করে ওয়াসি বলেছি আর কি, তখন বললো। এখন আর এটা নিয়ে মাথা ঘামান দরকার নেই। আর এটার জন্য আমি তোমার স্যার। পরীক্ষা যে থিসিস রিজেক্টেড হয়ে যাবে তা কিন্তু না। এগুলা শোনো, কতগুলো বিষয় আছে, তোমরা খামাখা মানে টেনশন করবে না। এরকম ছোটখাটো অনেক মিস্টেক আছে যেগুলো তোমার কারেক্টেবল মিস্টেক, এগুলোর জন্য কখনো থিসিস মানে রিজেক্ট হবে না। তোমার থিসিসের যদি মানে কি বলে রিসার্চ কোশ্চেনটা ঠিক থাকে, হাইপোথিসিস ঠিক থাকে, অবজেক্টিভ ঠিক থাকে, মেথডস ঠিক থাকে, রেজাল্টটা ঠিক থাকে, তাহলে আর সমস্যা নেই। তাহলে এইটা তুমি এখন আর চিন্তা করার দরকার নেই, তখন পরীক্ষার টেবিলে চিন্তা করো, ঠিক আছে? ওকে, আর নেক্সট। আরেকটা কথা হলো, যেটা বলেছে কন্ট্রোল গ্রুপ, সেটা কি স্যার আমি এখন করিগেন্টার হিসেবে নিয়ে যাবো, নাকি যেভাবে হ্যাঁ, আছে ওটা সেভাবেই বলো, থাকবে? ওটা তুমি বলবা যে আমার এই গ্রুপটা হলো ইন্টারভেনশনাল গ্রুপ আর এইটা হলো কন্ট্রোল গ্রুপ, এটা তুমি বলেছিলে। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওকে। সো নেক্সট আমরা ডক্টর নাজরিন আপুকে মানে কোশ্চেন নিতে চাই। ডক্টর নাজরিন আপু প্লিজ ওনার কোশ্চেনটি করবেন। আসসালামু আলাইকুম স্যার। বলো। স্যার আমি গাইনি অ্যান্ড অবসের রেসিডেন্ট এক্সামিনি। আমার টাইটেল হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সিরাম আয়রন স্ট্যাটাস ইন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। হুম। এখানে স্যার আমি দেখেছি জেস্টেশনাল ডায়াবেটিস এখানে স্যার আমি সিরাম ফেরিটিন লেভেলটাকে পেয়েছি নন জিডিএম এর থেকে জিডিএম এ বেশি, কিন্তু এটা উইদিন নর্মাল রেঞ্জের মধ্যে। এ কারণে স্যার আমি আপার লেভেলটা বের করার জন্য 75th সেন্টাইল অফ নর্মাল প্রেগনেন্ট উইমেনের যে রেঞ্জ তার মধ্যে থেকে বের করেছি স্যার। তো আমার এই টেকনিকটা কি স্যার ঠিক আছে? না, তোমার তোমার এক একটা গ্রুপে মানে রুগী কয়জন? স্যার 44 করে। 44 করে তুমি এগুলো না আপার সেন্ট্রাল এই সমস্ত চিন্তা করার তো দরকার নেই। তুমি শুধু বলবা যে আমি আমার প্রি অ্যাক্লাম্পসিয়া গ্রুপের মধ্যে নর্মাল প্রেগনেন্ট উইমেনের চেয়ে আয়রনটা, ফেরিটিনটা বেশি পেয়েছি, এটা কুড বি ইন নর্মাল রেঞ্জ, অসুবিধা তো নাই। হতে পারে নর্মাল রেঞ্জের মধ্যে আছে, কিন্তু আপার নর্মাল রেঞ্জে আছে। তুমি যেটা বলতেছো 75, আরে কি বলে, থার্ড কোয়ার্টাইল না? জি স্যার। থার্ড কোয়ার্টাইলে আছে, সমস্যা নাই, বলতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা স্যার, এটা করতে গিয়ে এইভাবে স্যার আমি আসলে অড রেশিও দিয়ে মানে সিভিয়ারিটি দেখতে চেয়েছিলাম, এই কারণে করেছিলাম স্যার। হুম, ঠিক আছে, সমস্যা নেই, তুমি তো অর্থ রেশিও বাড়ি করতেই পারো। তুমি জি একটা স্যার। একটা একটা কাট অফ পয়েন্ট ধরবা, ধরো সেকেন্ড সেকেন্ড মানে কোয়ার্টাইলের উপরে আর নিচে, এইভাবে ধরে তুমি করতে পারো তো। 75th সেন্টাইলের উপরেরটা স্যার আমি ধরছি রাইট, রাইট, হাই 75 লেভেল। আর সেন্টাইল, আর নিচে হলো লেস দেন 75 সেন্টাইল, জি, আর এদিকে একলামশিয়া, নো একলামশিয়া। তো অর্থ রেশিও কত পাইছো? জিডিএম জিডিএম স্যার। জিডিএম, স্যার অড জিডিএম। রেশিও আর্ন অ্যাডজাস্টেড অড রেশিও স্যার আসছে 7.1, আর অ্যাডজাস্টেড করে স্যার 6 পয়েন্ট সামথিং আসছে। তুমি কি পার্থক্য বুঝো অ্যাডজাস্টেড আর আনঅ্যাডজাস্টেড? স্যার যখন কনফাউন্ডিং ভেরিয়েবল গুলোকে সবগুলো স্যার সবগুলো নিয়ে যখন করেছি তখন আনঅ্যাডজাস্টেড, আর আর যখন ইন্ডিভিজুয়াল করছি সেটা স্যার অ্যাডজাস্টেড। না, অ্যাডজাস্টেড মানে হলো অল কনফাউন্ডিং ভেরিয়েবলকে নিউট্রালাইজ করে যখন তুমি পাবা তখন সেটা হলো অ্যাডজাস্টেড।
ঠিক আছে, অসুবিধা নেই। স্যার আর একটা কথা আছে স্যার, আমি তো স্যার আয়রন স্ট্যাটাসের মানে হোল আয়রন স্ট্যাটাস দেখছি, সেখানে স্যার 4টা প্যারামিটার। তো স্যার এটা ফেরিটিন আর টিআইবিসির ক্ষেত্রে আমি এভাবে বের করলাম, কিন্তু আয়রন আর ট্রান্সফারেন্স স্যাচুরেশনের ক্ষেত্রে স্যার যেটা হয়েছে, সব পেশেন্টেরই স্যার বেশি আসছে, বেশি আসছে, মানে বাট মানে তোমার ইয়েতে কেসের স্যার হ্যাঁ, মানে অ্যাবাভ হাই লেভেলের উপরে স্যার সবার আসছে, আর হাই লেভেলের নিচে স্যার 0 আসছে। এই কারণে এদের স্যার আমি অড রেশিওটা বের করতে পারি নাই। তোমার দরকার নাই, কারণ তোমার তো আয়রন স্ট্যাটাসের সবচেয়ে রিলায়েবল মার্কার হলো ফেরিটিন, আর সেই ফেরিটিন দিয়ে তুমি করছো, ঠিকই আছে, অসুবিধা নেই। স্যার বাকিগুলো যেন আমি স্যার দেখাই নাই, এটা কি স্যার? দরকার নাই, দরকার নাই, সব জি দেখাইতে স্যার। হবে না। তোমার আয়রন, তোমাকে প্রশ্ন করলে এটা বললো যেহেতু আয়রন স্ট্যাটাসের মধ্যে মোস্ট রিলায়েবল অ্যান্ড ডিপেন্ডেবল মার্কার ইজ দ্য ফেরিটিন, সো আমি ফেরিটিন দিয়ে করেছি, এটা বলে দিবা। ঠিক আছে, নেক্সট। নেক্সট ডক্টর নিশাত আপু, প্লিজ আপনার প্রশ্নটি করবেন। ডক্টর নিশাত আপু। আচ্ছা, যদি উনি না করেন ডক্টর উম্মে তানিয়া হক অনন্যা আপু। ডক্টর উম্মে তানিয়া হক অনন্যা আপু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম, বলো। স্যার আমি অ্যানেস্থেশিয়া রেসিডেন্ট এক্সামিনি। স্যার আমার টাইটেল হচ্ছে পেরিঅপারেটিভ ব্লাড গ্লুকোজ স্ট্যাটাস অফ ডায়াবেটিক পেশেন্টস রিসিভিং জেনারেল অ্যানেস্থেশিয়া অ্যান্ড টোটাল ইন্টারভেনাস অ্যানেস্থেশিয়া ডিউরিং ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেমি। স্যার আমার কোয়াস এক্সপেরিমেন্টাল স্টাডি। স্যার আমি স্যাম্পল টেকনিকটা বুঝলাম না, স্যাম্পলিং তোমার টেকনিক টাইটেলটা আবার বলো তো। পেরিঅপারেটিভ ব্লাড গ্লুকোজ স্ট্যাটাস অফ ডায়াবেটিক পেশেন্টস প্রি রিসিভিং অপারেটিভ, জি পেরিঅপারেটিভ পেরি অপারেটিভ ব্লাড গ্লুকোজ স্ট্যাটাস অফ দি diabetic patients ডায়াবেটিক পেশেন্ট, receiving general anesthesia and total intravenous anesthesia during laparoscopic cholecystectomy. মানে জেনারেল অ্যানেস্থেসিয়াতে কেমন থাকে। স্যার জি স্যার, আর দুইটা অ্যানেস্থেশিয়া টেকনিক, একটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়া আর একটা হচ্ছে টোটাল ইন্টারভেনাস অ্যানেস্থেশিয়া টিভা। এই দুইটা টেকনিকের ব্লাড ডায়াবেটিক পেশেন্টের ব্লাড পেরিবেটি, গ্লুকোজ স্ট্যাটাসের উপর ইফেক্ট আমি দেখতে চাচ্ছি, বাড়ে নাকি কমে, কার ইফেক্টটা কেমন। স্যার আমার এখানে স্যার মানে আমার ইন্টারভেনশনটা আমি স্যার টোটাল ইন্টারভেনাস অ্যানেস্থেশিয়া এই গ্রুপটাকে মানে ধরে আমার হাইপোথেসিস এটাই যে এই গ্রুপে ব্লাড ইন্ট্রাভেনাসটা গ্লুকোজটা বাড়বে না। মানে ইন্ট্রাভেনাস টেকনিকটা অ্যানেস্থেশিয়া will জি have স্যার। less effect over the blood glucose compared to মানে জেনারেল জেনারেল অ্যানেস্থেশিয়া অ্যানেস্থেসিয়া, এই তো। জি স্যার। স্যার আমি হচ্ছে স্যার আমার এটা কোয়াস এক্সপেরিমেন্টাল স্টাডি দিয়েছি, আর স্যার আমি স্যাম্পলিং টেকনিকটা দিয়েছি পারপাসিভ স্যাম্পলিং। কোনো সমস্যা নেই। এখানে স্যার আমি এখানে স্যাম্পল কালেকশনের মানে আমি অল্টারনেটিভলি বা এরকম কোনো করি না, আমি যাদেরকে ভালো মনে করেছি তারকে আমি সেই গ্রুপে ফেলেছি। এটাকে স্যার কোনো মানে সমস্যা আছে বা বায়াসনেস তোমার, কি স্যার? না তুমি যাকে ভালো মনে করেছো তাকে তুমি ইন্ট্রাভেনাস গ্রুপে ফেলছো, যাকে ভালো মনে করো নাই তাকে তুমি ওই জেনারেল অ্যানেস্থেসিয়াতে ফেলছো, এমন কেন হবে? মানে স্যার আমি তোমার ভালো নির্দিষ্ট কোনো অল্টারনেটিভলি নিব এরকম কোনো স্যার মানে ভাবে না, আমি নেই নাই। না, তুমি যে একজনকে ইন্ট্রাভেনাসে ফেললা আরেকজনকে জিএতে ফেললা, যে কিসের বেসিসে ফেললা? তোমার খেয়াল খুশি মতো করছো এটা জিনিসটা, নাকি খেয়াল খুশি, নাকি কোনো মানে কোনো কোনো একটা মানে কি বলে নিয়ম স্যার মেনে আমি তো করছো? বলেছি আমি পারপাসিভ স্যাম্পলিং স্যাম্পল না না, স্যাম্পলিং কিন্তু তুমি তো পারপাসিভ স্যাম্পলিং করেছো, স্যাম্পলিং ডান, স্যাম্পলিং জি হয়ে স্যার। গেছে। জি এখন স্যার। যে স্যাম্পলটা সিলেক্ট করে ফেলছো সেই স্যাম্পলটাকে তুমি জিএতে ফেলবা না ইন্ট্রাভেনাসে ফেলবা, এই সিদ্ধান্তটা নিয়েছিল কিভাবে? স্যার এটা আমি অল্টারনেটিভলি স্যার অনেকে অল্টারনেটিভ, দেখেছি। জি স্যার। অল্টারনেটিভ করে করছো যে প্রথমটা আসলো জিএতে না পরেরটা স্যার আসলো আমি এটা এরকম? অল্টারনেটিভলি করি নাই স্যার। এটা কিভাবে করছো? স্যার এটা আমি স্যার আমি যাকে স্যার ভালো মনে করেছি আমি তাকে সেই গ্রুপে ফেলেছি। শোনো, রিসার্চ যখন করবা এখানে তোমার স্বাধীনতা আছে, কিন্তু এরকম স্বাধীনতা নাই যে আমার যারে ভাল লাগছে তারে আমি জিএতে দিলাম, যারে ভাল লাগলো না তাকে আমি ইন্টারভেনাসে দিলাম। বিষয়টা তো এরকম না। তো তুমি এটা মানে কিছু একটা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে করতে হয় তো, যে কাকে জিএতে দিবা। এরকম কেউ হইতে পারতো না
যে পেশেন্টটিকে আমি মনে করছি জিএতে গেলে ভালো হবে, তার জন্য মানে জিএ মোর ফিট ফর জিএ, তাকে আমি জিএতে দিলাম। যেটা মোর ফিট ফর ইন্ট্রাভেনাস, তাকে এরকম কিছু একটা ইন্টেলেকচুয়াল জাজমেন্ট থাকা উচিত ছিল না এখানে? কিছু একটা ইন্টেলেকচুয়াল জাজমেন্ট, কিছু একটা বেসিস থাকা উচিত ছিল না এখানে? হুম। আর যদি সেরকম কিছু না করে থাকো, মানে পরপর কয়েকদিন রুগী তুমি ইন্ট্রাভেনাসে করলা, তারপর আবার পরপর কয়েকদিন করলা কি বলে জিএতে, এরকমও যদি করে থাকো, সেটা যদি তোমাকে কোয়েরি করে এইভাবে বলবা, কারণ এই কোয়েরিটা করতে পারে যে তুমি স্যার আমি কাক স্টাডি প্রসিডিওরে এভাবে কিছু লেখি নাই, এখন স্যারটা জিজ্ঞেস করলে স্যার কি জিজ্ঞেস বলবো করলে তুমি স্যার? উত্তরটা কি দেবা, সেটা হলো স্টাডি প্রসিডিউতে লিখবা না কেন? স্টাডি প্রসিডিউতে লেখা উচিত ছিল যে আমি কিছু পেশেন্টকে জিএতে দিলাম, কিছু পেশেন্টকে কি বলে তোমার ইন্ট্রাভেনাসে দিলাম। কিভাবে দিলাম, কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে, কিসের উপর ডিপেন্ড করে, এই প্রশ্নটা তো করে ফেলতে পারে। আমি লটারি করি নাই, ওকে ফাইন, আমি লটারি করি না, আমি র্যান্ডমাইজেশন করি নাই, ফাইন, কিন্তু করছো কিভাবে? এটা তো একটা প্রশ্ন এখানে আসে। যেমন ধরো আমি কিছু লোকের নিউ ড্রাগ দিলাম, কিছু লোকের ওল্ড ড্রাগ দিলাম। নিউ ড্রাগটা আমার ইন্টারভেনশন, ওল্ড ড্রাগটা আমার কন্ট্রোল। তো কাকে নিউ ড্রাগ দিলাম, কাকে ওল্ড ড্রাগ দিলাম? তুমি বলতে পারো যে হ্যাঁ, এটা আমার চয়েসের উপর দিয়েছি। আমি যাকে, যে রুগীটাকে তাৎক্ষণিক, এটা হলো আমার তাৎক্ষণিক সিদ্ধান্ত, যাকে ঠিক আছে ওকে আমি নিউ ড্রাগ দিই। আবার দেখো এরকম তো হতে পারতো যে নিউ ড্রাগটা মানে যে অ্যাফোর্ড করতে পারছে তাকে দিলাম। নিউ ড্রাগটা মনে করো একটু কস্টলি, যে অ্যাফোর্ড করতে পারছে তাকে দিলাম, যে অ্যাফোর্ড করতে পারলো না তাকে ওল্ড ড্রাগ দিলাম। এই যে এটা একটা বেসিস অ্যাফোর্ড মানে অ্যালোকেট করার, আদার দেন লটারি আর কি। তো ওরকম যদি না হয়ে থাকে তাহলে তুমি তো মানে জাস্ট এক্সট্রেম্পো তুমি একটা সিদ্ধান্ত নিচ্ছ, তাই তো? আচ্ছা আগে আজকে উঠিতে এই রুগীটা আসছে, আগে আচ্ছা আগে আজকে এটাকে জিয়ে দিব, ওকে আজকে এই রুগীটাকে ইন্টারভেনাস দিই, এরকম তুমি তোমার নিজের একটা সিদ্ধান্ত, এক্সটেম্পো সিদ্ধান্ত চাপিয়ে দিছো, এরকম বিষয়টা। স্যার মানে কিছুটা স্যার আপনি যেটা বললেন যে নিউ ড্রাগটা কস্টলি, এটাও আমি কিছুটা, আমি ওইটাও একটা ফ্যাক্টর। আর স্যার আরেকটা হচ্ছে গিয়ে পেশেন্টের মানে আহ, আহ, ওই সময় আমি পেশেন্টের সবকিছু হিস্ট্রি নিয়ে, যে আমার কাছে মনে হয়েছে না এই টেকনিকে দিলে আমার ভালো, আমি ভালো, মনে হয়েছে এটা দিতে, এই ভালো। জন্য আমি এটাই ভালো এই মনে যে এই করছি। যে জি। তোমার মনে হয়েছে, এই জি মনে হওয়াটাই কিন্তু একটা বেসিস, সেটি তোমার ইন্টেলেকচুয়াল বেসিস। এবং কি দেখে তোমার মনে হইলো এটাকে জিএতে ভালো হবে, কি দেখে মনে হইলো এটাকে আইভিতে ভালো হবে, ওই কথাটাই তুমি বলবা যদি তোমাকে ক্রস করে। ঠিক আছে? স্যার আমি এই জিনিসগুলোকে তো স্যার কোরিগান্টামে তাহলে দিব, এগুলো তো না ওইভাবে না স্যার না আমি না না, লিখ, এগুলো করিজেন্টামে দেওয়ার দরকার নেই। তুমি তো স্যার জিজ্ঞেস কোয়াসি, করলে তখন বলবো। জিজ্ঞেস করলে বলবো, আদারওয়াইজ এগুলো কেন খামাখা মানে কি বলে অযথা তুমি মানে কি বলে ঝামেলা খুঁজতে যাও কেন? তোমাকে জি ঝামেলা স্যার। ফেলতে চাইলে তখন উত্তর দিবে। জি ঠিক আছে, স্যার। আমি নেক্সট স্যার আমার এখানে স্যার রেজাল্ট, আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমার এখানে রেজাল্ট স্যার নট সিগনিফিক্যান্ট আসছে, তাতে কি মানে হয়েছে? আমার এখানে কোনোটার মানে কম্পারেবল কোনো আমি পার্থক্য পাই নাই। কোনো পার্থক্য কিন্তু পাই না, বলবো যে ইফেক্ট অফ বোথ টেকনিক অন ব্লাড সুগার ইজ সেম, ব্যাস কথা বলে ছেড়ে দিবে। স্যার পাইতেই এটা হবে স্যার তা তো না। স্যার কেন আমার যেসব লিটারেচার আমি পড়েছি, যেগুলোর উপরে কাজ করেছে, সেগুলোতে স্যার সিগনিফিক্যান্ট ছিল। এটা যদি ওনারা জিজ্ঞাসা করে যে কেন হইলো না তোমারটা সিগনিফিক্যান্ট, তোমার নট স্যাম্পল সিগনিফিক্যান্ট সাইজ কি কেন কম হয়? ছিল নাকি? স্যার আমার ইচ গ্রুপে 30 ছিল, টোটাল ওই ওই 60 তো ওই ছিল। তো ওই তো এই তো এই পেজটা তো এখানে লাগাইছো। তুমি স্যাম্পল সাইজ ক্যালকুলেট করো না এখানে। একটা ইন্টারভেনশনাল স্টাডি করছো, তুমি স্যাম্পল সাইজ ক্যালকুলেট করবে না? কোথা থেকে তোমরা 30-30 পাইলা, এই আইডিয়াটা যে কোত্থেকে পাইলা আল্লাহই জানে। খালি 30-30 এগুলো কিসের, এগুলো তো কিছু না। তুমি তো স্যাম্পল সাইজ স্যার ক্যালকুলেট করবে। স্যার এখানে তো স্যার স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করে দেয় এখানে স্যার, বা স্ট্যাটিস বা স্ট্যাটিস্টিক ওই এখানে স্যাররা করে দেয়। কোন স্যার করে দেয়? তোমার ঢাকা মেডিকেল অ্যানেস্থেসি ডিপার্টমেন্টে তুমি? না স্যার আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি কে তোমারে করে দিল? সাতিক স্যার করে দিয়েছে। ওই আতিক স্যার যা করবো আমি জানি তো, তার দৌড় কতটুকু আমি জানি। সে কোন আক্কেল এটা 30-30 করলো?
কোনো আক্কেল এটা 30 হওয়ার কোনো কারণ নাই। 26 আসছিল, সেটাকে রাউন্ড ফিগারে 30 করে আমি শোনো একটা কথা বলি, এই পাবলিক হেলথ ডিপার্টমেন্ট বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি করছে অতীতে, এখনো করতেছে। এখন